মডিউল 2 আমরা শিখছিলাম রাউটিং ক্লাসিফিকেশন। সেখানে আমরা দেখছিলাম যে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং। তো মডিউল 2 তে তো আমরা শুধুমাত্র স্ট্যাটিক রাউটিংটা কভার করছিলাম, এবং আমরা বলছিলাম যে মডিউল 3 তে আমরা ডাইনামিক রাউটিং এর একটা পোর্শন কভার করব। সো দেয়ার ইট ইজ, মডিউল 3 তে আমরা ওএসপিএফ কভার করব, উইচ ইজ আ পার্ট অফ ডাইনামিক রাউটিং প্রোটোকল। সো মডিউল 3 তে আমরা আজকের ক্লাসে বেসিক্যালি ওএসপিএফটাই কভার করব। অ্যান্ড দ্য নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট। সো এখানে কোনো সিমুলেশন নাই, এভরিথিং ইজ থিওরিটিক্যাল। অ্যান্ড এখানকার যেই জিনিসগুলো লেকচার দেওয়ার দরকার, এটা আমি অলরেডি মডিউল 2 তে দিয়ে দিছি যখন আমরা ল্যান্ড সিকিউরিটি নিয়ে ডিসকাস করতেছিলাম। সো দোজ অল আর থিওরিটিক্যাল পার্ট, সো ইউ নিড টু গো থ্রু দিস চ্যাপ্টার, দ্য চ্যাপ্টার 3, ওকে? নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট. You need to go through this chapter, chapter 3. So we will cover the chapter 4, chapter 5, chapter 6, chapter 7. Again, আমরা এটা ফার্স্ট মডিউলে শেষ করছি। ওয়ান কনসেপ্ট, ওয়ান কেন লাগে, কিভাবে বানাতে হয়, কি কি প্রোটোকলস এখানে এনেবল থাকে, সেখানে আর একটু ডিটেলস আর কি দেওয়া আছে। সো দ্যাটস অ্যানাদার থিওরিটিক্যাল চ্যাপ্টার, যেটা আমরা মডিউল 1-এ শেষ করে এসেছি। সো ইউ অলসো হ্যাভ টু গো থ্রু দিস চ্যাপ্টার. Then I will cover the VPN, the QoS, network management, and network design, the hierarchy architecture model, the collapse to tier architecture model, redundancy, এগুলা কিভাবে ডিজাইন করতে হয় এখানে এগুলা ব্যাখ্যা দেওয়া আছে। এটা আমরা মডিউল 2-তেই করছি যখন আমরা VLAN শিখি। So you also need to go through this chapter. Then network troubleshooting, এটা আমরা প্রতিটা মডিউলের সাথে প্র্যাকটিস করে করে আসি। সো এটা এক্সট্রা ভাবে দেখানোর কোনো কিছু নাই। এটা আমরা যখন যেই সিমুলেশনটা দেখি ট্রাবল শুটিং, আমরা সেটার সাথেই প্র্যাকটিস করে করে আসি। সো দোজ চ্যাপ্টার্স ইউ নিড টু গো থ্রু বাই ইয়োর সেলফ, ওকে? চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 3, এই চ্যাপ্টার্সগুলো আপনাদেরকে নিজেদের থেকে দেখতে হবে। অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, কিওএস, নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন অ্যান্ড নেটওয়ার্ক অটোমেশন, এই যে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টার টোটালি সিমুলেশন, মানে টোটালি থিওরিটিক্যাল, okay? There is nothing simulating or nothing real life experience oriented topic in these chapters. So এগুলো খুবই বেসিক ওরা আইডিয়া দিছে। বেসিক্যালি এই চ্যাপ্টার্স গুলো ওরা দিছে ওদের নেক্সট কোর্সের মার্কেটিং করার জন্য। সিসকো নেক্সট কোর্স, নেক্সট যে কোর্সটা ওরা লঞ্চ করছে নতুন, ডেভনেট, they called it Cisco DevNet, ডেভেলপার নেটওয়ার্ক, যেখানে আসলে নেটওয়ার্ক অটোমেশন নিয়ে অনেক কিছু শেখানো হয়। The REST API, the network language model, Docker, হ্যাঁ, Ansible, and lots of things, যেখানে ওখানে ওগুলা শেখানো হয়। সো ওইগুলারই আর কি প্রি ইনিশিয়েটিভ যেই টপিকস গুলো ওরা জাস্ট এখানে ডিসকাস করছে on the network automation and network virtualization. So if you want, you can go through this chapter by yourself. Otherwise, আমরা যদি সময় পাই আমরা এই চ্যাপ্টার গুলো একবার go through করব, okay? But our main target in this module is to cover the OSPF, the ACL, the NAT, the VPN, those 5 topics, okay? Those are the enterprise network security and networks level protocol topics in this module, okay? And everything is same. এই মডিউলে বাকি সবকিছু সেম, বাকি দুইটা মডিউলের মতোই। সো ইউ ক্যান গো টু ইয়োর কোর্স কন্টেন্ট বাই ব্রাউজিং দিস। ইউ উইল হ্যাভ অল দ্য ক্লাস ম্যাটেরিয়ালস ইন দিস ফোল্ডার, and you can attempt the exams from there. And there is a new thing that I have added in this module, which is prepare for your future, okay? So you can go through this 2 links. You don't need to go through this Cisco preparation and discount voucher right now, but you can go through this link, career resources and employment opportunities of Cisco, okay? So এখানে অনেক ইনফরমেটিভ নলেজ দেওয়া আছে। those who are students and those who are freshers, they can use this. আমি এটা আপনাদের মডিউল 3 তে এনেবল করে দিছি। সো মডিউল 3 আমাদের যখন শেষ হয়ে যাবে, then you can go for the preparation and discount voucher, this link, okay? So let's start the module.
So today we will learn about the OSPF. OSPF stands for Open Shortest Path First Protocol. Open Shortest Path First Protocol. Remember dynamic routing? আমরা রাউটিং এর ক্লাসিফিকেশন যখন শিখি তখন আমরা বলছিলাম যে রাউটিং has two types. One is static, another one is dynamic. So dynamic routing টা it's a autonomous routing যেটা বেসড করা অটোনোমাস সিস্টেমের উপরে, এবং ডাইনামিক রাউটিং এর মধ্যে অনেকগুলো প্রোটোকলস আছে, মানে অনেক টাইপের রাউটিং আছে। দেয়ার ইজ রিপ, রাউটার ইনফরমেশন প্রোটোকল, দেয়ার ইজ ওএসপিএফ, ওপেন শর্ট পাথ পাথ প্রোটোকল, then there is EIGRP, enhanced interior gateway routing protocol, and there is BGP, border gateway protocol. So those four protocols are dynamic routing protocol. What are those four? RIP, রাউটার ইনফরমেশন প্রোটোকল, ওএসপিএফ যেটা আমরা আজকে শিখব, ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট প্রোটোকল, ইআইজিআরপি, ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, অ্যান্ড বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। ওকে, সো এই চারটা প্রোটোকলই আপনার ডাইনামিক রাউটিং প্রোটোকল। ওকে, সো এই চারটা প্রোটোকলই এন্টারপ্রাইজ লেভেল নেটওয়ার্কিং এ ইউজ করা হয়, বিশেষ করে ওএসপিএফ এবং ইআইজিআরপি। দোজ আর ভেরি পপুলার প্রোটোকল। সো ওএসপিএফ ইজ এ ভেন্ডর নিউট্রাল প্রোটোকল। দ্যাটস মিন এটা যে কোনো ভেন্ডর ডিভাইস ইউজ করতে পারে, সিসকো ইউজ করতে পারে, জুনিপার ইউজ করতে পারে, ফোর্টিনেট ইউজ করতে পারে, পালো আল্টো ইউজ করতে পারে, যে কোনো ভেন্ডর ডিভাইস ওএসপিএফ প্রোটোকলটা ইউজ করতে পারে। ইআইজিআরপি যেটা, এটা সিসকোর প্রোপ্রাইটারি ছিল, বাট এখন সিসকো এটা ওপেন ফর অল করে দিয়েছে। সো ইআইজিআরপিও এখনো যে কোনো ভেন্ডর ইউজ করতে পারে। আচ্ছা, আর রিপ যেটা, রাউটার ইনফরমেশন প্রোটোকল, এটাও একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, বাট এটা আসলে বড় এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং এর জন্য না। মিডিয়াম অর শর্ট লেভেলের যেই অর্গানাইজেশন গুলো আছে তাদের জন্য যদি কখনো ডাইনামিক রাউটিং প্রোটোকল প্রয়োজন হয়, দে ক্যান ইউজ দ্য রিপ। ওকে, সো রিপ, রিমেম্বার দ্য ম্যাট্রিক্স, আমরা পাঁচটা ম্যাট্রিক্স শিখছিলাম: হোপ কাউন্ট, ব্যান্ডউইথ, ডিলে, লোড, রিলায়েবিলিটি। সো রিপ প্রোটোকল যেটা, এটা সম্পূর্ণ কাজ করে হোপ কাউন্ট ম্যাট্রিক্সের উপরে, টোটালি বেসড অন দ্য হোপ কাউন্ট ম্যাট্রিক্স। ওকে, সে অন্য কোনো ম্যাট্রিক্স আর ইউজ করে না। ওএসপিএফ যেটা, এ কাজ করে কস্ট এবং ব্যান্ডউইথের উপরে, ব্যান্ডউইথ এবং লোডের উপরে। ওএসপিএফ ম্যাট্রিক্স কাজ করে ব্যান্ডউইথ এবং লোড, এই দুইটা ম্যাট্রিক্স ইউজ করে। আর ইআইজিআরপি হোপ কাউন্ট বাদে সবগুলো ম্যাট্রিক্স ইউজ করে। তাদের তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম আছে ক্যালকুলেশনের জন্য, যেমন ওএসপিএফ ইউজ করে এসপিএফ অ্যালগোরিদম, শর্টেস্ট পাথ ফাস্ট অ্যালগোরিদম। কি কি অ্যালগোরিদম ইউজ করে? এসপিএফ। ওকে, শর্টেস্ট পাথ ফাস্ট অ্যালগোরিদম। ওকে, লেটস সি অ্যান এক্সাম্পল। How actually this routing works. Okay, let's see. Suppose I have a router here. I have a router here. Suppose this is my branch 1. Suppose this is my headquarter. Okay, HQ. This is my branch 1. This is my branch 2. So ধরেন ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2 এবং হেডকোয়ার্টার একটা অর্গানাইজেশনের নেটওয়ার্ক। So let me connect those devices. So I will go to SWIC2T and I will connect two modules here. I'll go to this router also. I will turn it off, add the SWIC2T module, turn it on again, go to headquarter, I'll go there. Oops, sorry. I will add the SWIC2T. আমরা এটা কেন অ্যাড করতেছি? সিরিয়াল কেবল অ্যাড করার জন্য। আমরা এটা শিখছি মডিউল 2 তে। Okay, now I can connect those
সাপোজ আমি এটার সাথে এটাকে কানেক্ট করতে চাই, এইটার সাথে এটাকে কানেক্ট করতে চাই, and suppose I want to connect some LANs also. And suppose there is a ISP. There is the ISP. So this is my ISP. So আমি আপনাদেরকে একটা রিয়েল এন্টারপ্রাইজ নেটওয়ার্ক দেখাচ্ছি। Suppose this is the internet, okay? Suppose this is Google. Okay, suppose this is the network. I want to configure this topology. আমরা একটা হোস্ট দিয়ে আপাতত বুঝি। করতে চাই। হ্যালো Yes. হ্যালো স্যার, একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি আমাকে ধরেন ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 তারপর হেড অফিসের যে ইয়েটা দিচ্ছেন, হ্যাঁ এইখানে আমরা তো ধরেন যদি একটা ব্রাঞ্চ অফিস আপনার ধরেন একটা আছে খুলনায়, একটা রাজশাহী আর ঢাকা অফিস, এই দুইটার মধ্যে যে ক্যাবল কানেকশন, এটা তো মানে আমরা যে কোনো আইএসপির যে ক্যাবল কানেকশন সেই কানেকশন ইউজ করব, তাই না? এত লং ডিস্টেন্সে যে ব্রাঞ্চ গুলো থাকে, এদের যে ক্যাবলিং কানেকশন গুলো যদি আমরা দিই, এটাকে আমরা বলি মেট্রো ইথারনেট। ওকে, এটাকে আমরা বলি মেট্রো ইথারনেট অথবা ভিপিএন টেকনোলজি দিয়ে আমরা এটাকে কানেক্ট করি। আচ্ছা, বুঝে গেছে? জি, আমরা এইভাবে এই সিরিয়াল কেবল দিয়ে কানেক্ট করি না। বলুন স্যার, ভিপিএন এ তখন কানেক্ট করে প্যাকেট লস হওয়ার পসিবিলিটি থাকে না বেশি? স্যার, প্যাকেট লস হওয়ার পসিবিলিটিটা আসলে ডিপেন্ড করে যে আপনার ভিপিএন মেকানিজমটা আসলে কতটা স্ট্রং। If you are able to configure a VPN with proper protocols, then there will be less chances. Okay, packet loss হওয়ার মানে খুবই less chances, 0.1% chances. Okay, but VPN is most cost saving and most secure technology to connect long distance network. অথবা যদি কারোর কোনো অর্গানাইজেশনের এটাতেও প্রবলেম থাকে, সো দে উইল গো ফর দ্য মেট্রো ইথারনেট। আগে আগে এটা ছিল হচ্ছে আপনার এমপিএলএস কানেকশন, মাল্টি পয়েন্ট কানেকশন ছিল, বাট এখন এই টেকনোলজিটা টোটালি ব্যাকডেটেড হয়ে গেছে। এখন যে টেকনোলজিটা ইউজ করা হয় এটাকে বলা হয় হইতেছে মেট্রো ইথারনেট টেকনোলজি। সো বাংলাদেশে এমন অনেক অর্গানাইজেশন আছে যারা মেট্রো ইথারনেট কেবল অলরেডি স্টাবলিশ করে দিছে। দেয়ার ইজ ফাইবার অ্যাট হোম, দেয়ার ইজ আমরা, দেয়ার ইজ জিপিআইটি, ব্র্যাক আইটি। তারা অলরেডি বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে মাটির নিচে তারা অলরেডি তাদের ফাইবার কেবল স্টাবলিশড করা। সো তাদেরকে যদি আপনি বলেন যে আমার একটা অর্গানাইজেশন আছে ঢাকাতে আর একটা অফিস আছে আমার রাজশাহীতে, আমার এই দুইটা ব্রাঞ্চের কানেক্টিভিটি দরকার, সো তাদের অলরেডি ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত কেবল টানা আছে। সো ওরা জাস্ট আপনাকে ওদের সুইচে একটা পপ খুলে দিবে, ঢাকার সুইচে একটা পপ খুলে দিবে, রাজশাহীর সুইচে আর একটা পপ খুলে দিবে। আপনি তাদেরকে মান্থলি একটা পেমেন্ট, হয়তো তাদের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করার জন্য তারা একটা আপনাকে চার্জ করবে। ওকে, সো দিস টেকনোলজি ইজ অ্যাভেলেবল ইন বাংলাদেশ।
অথবা আপনি যদি আরো কস্ট সেভিং ওয়ে চান, আরো সিকিউর ওয়ে চান, দেন ইউ ক্যান গো ফর দ্য ভিপিএন। ওকে, সাপোজ দিস ইজ ইউর অর্গানাইজেশন নেটওয়ার্ক। তো আমি এখন যে নেটওয়ার্কটা দেখাইছি, ইটস এ real life infrastructure. Okay, so suppose you have two branches, okay, branch 1 এবং branch 2, and they are not connected with the internet. ইন্টারনেটের সাথে কানেক্টেড কে? আপনার শুধুমাত্র হেডকোয়ার্টার। বোঝা যাইতেছে? ইন্টারনেট আপনার যদি ব্রাঞ্চ 1 এর কোনো ডিভাইস ইন্টারনেটে যাইতে চায়, তাকে যাইতে হবে কি দিয়ে? হেডকোয়ার্টার দিয়ে। সে কিন্তু তার নিজের রাউটার থেকে যেতে পারতেছে না। So branch 1 এবং branch 2, both those devices will go through the internet from this headquarter router. Okay, again তাদের মধ্যে ইন্টারনাল কানেক্টিভিটি আছে। This branch 1, branch 2 এবং HQ, তাদের মধ্যে ইন্টারনাল কানেক্টিভিটি থাকবে। আচ্ছা, সো HQ থেকে ISP এর দিকে যেই রাউটিং প্রোটোকলটা আমরা অ্যাপ্লাই করব, আমরা এটাকে বলবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং, ওকে। সো আমরা HQ থেকে সাপোজ এই যে এটুকু নেটওয়ার্ক আমার কাজ করবে কিসে? স্ট্যাটিক রাউটিং এ, ওকে। এবং আমার এই নেটওয়ার্কটা কাজ করবে কিসে? এই পোর্শনটা কাজ করবে কিসে? আমার ডাইনামিক রাউটিং এ। So it will work on based on OSPF. It will work based on OSPF, and this is work on static routing. Clear? So HQ এবং ISP এর দিকে আমার স্ট্যাটিক রাউটিং থাকবে। So this configuration you already know কিভাবে এটা কনফিগার করতে হয়। And branch 1, branch 2 এবং HQ এদের কানেক্টিভিটিটা কিসে থাকবে? OSPF এ, ওপেন শর্ট ফাস্ট পাথ প্রোটোকল। নাও আমি একটু বোঝাই আগে যে why we need actually the OSPF. ওএসপিএফটা আসলে কেন দরকার, বা ডাইনামিক রাউটিং প্রোটোকলটা কেন দরকার? তো ডাইনামিক রাউটিং প্রোটোকলটা আমি আগেই মডিউল 2 যখন ডিসকাস করি তখন বলছিলাম যে ডাইনামিক রাউটিং প্রোটোকলটা আমার দরকার, যে ধরেন আপনার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেকগুলো অ্যাভেলেবেল ওয়ে আছে। ধরেন আপনি অ্যাজ এক্সাম্পল আপনি ঢাকা থেকে যশোর যেতে চান। সো ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য অনেকগুলো রুট আছে। আপনি বাই রোড বাসে যেতে পারেন, আপনি বাই মেট্রো ট্রেনে যেতে পারেন, আপনি বাই এয়ার প্লেনে যেতে পারেন, অথবা আপনি অন্য কোনো ওয়েতেও যেতে পারেন। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ। সো আপনার ধরেন প্রাইমারি ঢাকা থেকে যশোর যাওয়ার যে ওয়েটা, এটা ধরেন আপনি বাই রোডে যান বাসে করে। বাট কোনো কারণে দেখা গেল যে আপনি যেই বাসে করে যান যে রোড দিয়ে, সেই রোডটা জ্যাম, অনেক ট্রাফিক সেখানে, অথবা সেই রোডটাতে এখন অবরোধ হচ্ছে, ওই রোডটা দিয়ে যাওয়া যাবে না, অথবা কোনো কনস্ট্রাকশন হইতেছে, ওই রোড এখন বন্ধ, আপনি যেতে পারবেন না। তাইলে কি আপনি ঢাকা থেকে যশোর যাবেন না আপনার প্রয়োজনে? অবভিয়াসলি যাবেন। সো যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে নিশ্চয়ই প্রথমে কি করতে হবে, যে আমার অল্টারনেটিভ রুট কি কি আছে, যে আমি যদি এই রোডটা দিয়ে যেতে লাগে ফেল করি, তাহলে আমি অল্টারনেটিভ আর কোন রোড দিয়ে যেতে পারবো, এই রোড সম্পর্কে আপনার নলেজ থাকা লাগবে। তারপর এই রোড দিয়ে কিভাবে যেতে হবে, দা ওয়ে, আপনি ট্রেনে যাবেন, প্লেনে যাবেন, বাসে যাবেন, গাড়িতে যাবেন, সাইকেলে যাবেন, কিভাবে যাবেন, এই ওয়ে আপনাকে জানা লাগবে। সো ডাইনামিক রাউটিং প্রোটোকল এই সেম কাজটা করে। সে প্রতিটা সোর্স থেকে, ধরেন এই প্রতিটা সোর্স থেকে প্রতিটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, ধরেন এই পিসি 2 এর কাছে যাইতে চাই, পিসি 0 পিসি 2 এর কাছে যাইতে চাই। সো পিসি 0 পিসি 2 এর কাছে যাওয়ার জন্য তার কতগুলা রাস্তা আছে, অ্যাভেলেবেল রাস্তা আছে, সে প্রতিটা রাস্তা খুঁজে বের করে। ইটস এ ম্যাপ, ইউ ক্যান কল ইটস এ ম্যাপ। সাপোজ ইউ হ্যাভ এ বিগ ম্যাপ অফ ইউর কান্ট্রি, আপনি যত আপনার ম্যাপটা স্ট্রং করতে পারবেন, তত বেশি আপনার কাছে ইনফরমেশনটা থাকবে। ধরেন আপনি একটা ম্যাপ ডিজাইন করতেছেন কোন একটা সোর্স থেকে কোন একটা ডেস্টিনেশনে যাওয়ার। সো আপনি যতগুলা রুট বের করতে পারবেন যে এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য এতগুলো রুট অ্যাভেলেবেল আছে, আপনার ম্যাপটা তত বেশি স্ট্রং হবে, তত বেশি ফেলিয়ার, ডাউন টাইম কম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ওকে,
সো ওএসপিএফ এমনই একটা প্রোটোকল যে নেটওয়ার্কের টোটাল যে ম্যাপটা, যতগুলা সোর্স আছে, যতগুলা ডেস্টিনেশনে যাওয়া পসিবল, অল দ্য পসিবল নেটওয়ার্ক ম্যাপ ইট কনজার্ভ বাই ইটসেলফ, এই ওএসপিএফ নিজের মধ্যে রাখে। ওকে, সো ওএসপিএফ এর দুইটা ভার্সন প্রচলিত আছে। ওএসপিএফ হ্যাভ টু ভার্সনস, ওয়ান ইজ ওএসপিএফ v2 and another one is OSPF v3. ওকে, সো OSPF v3 টা এই 2004 কি 6 এর দিকে এসছে, তার আগ পর্যন্ত OSPF v2 ছিল। সো v2 is for IP version 4, v2 is for IP version 4 and v3 is for IP version 6. সো v3 টা ডেভেলপ করা হয়েছে টোটালি IP version 6 এর জন্য। ওকে, এবং v2 টা ডেভেলপ করা হয়েছে শুধুমাত্র IP version 4 এর জন্য। এর আগে ওএসপিএফ ভার্সন 1, ওএসপিএফ ভার্সন 0 এগুলোও অ্যাভেলেবেল ছিল, বাট এগুলো আর এখন ইউজ করা হয় না, যেহেতু ওএসপিএফ v2 টা স্টেবল আইপি ভার্সন 4 এর জন্য। এই জন্য ওএসপিএফ v2 টা আইপি ভার্সন 4 এর জন্য ইউজ করা হয়। আচ্ছা, ওএসপিএফ itself is a link state routing protocol. Okay, OSPF is a link state routing protocol. আপনারা এগুলো অলরেডি শিখছেন মডিউল 2 তে। OSPF itself is a link state routing protocol. So link state routing protocol এর ফিচার্স গুলো কি কি? You already know this, যেটা লার্জ স্কেল নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়। এটার ম্যানেজমেন্ট অনেক ইজি। দেন হোয়াট আর এলস, এটা সব সময় পিরিয়ডিক্যালি রাউটিং টেবিলের আপডেট পাঠায় না, শুধুমাত্র যখন কোনো টপোলজি চেঞ্জ হয় তখন শুধুমাত্র পাঠায়। তার মানে কি, যে আপনাকে সব সময় আপনার ম্যাপের নোটিফিকেশন পাঠাবেন যে আপনার ম্যাপটা এখন এই অবস্থায় আছে, এমন এই ধরনের নোটিফিকেশন সে আপনাকে কখনো পাঠাবে না। কখন নোটিফিকেশন পাঠাবে? যখন ম্যাপের কোনো একটা রুট বন্ধ হয়ে যাবে, অথবা কোনো একটা রুট চেঞ্জ হয়ে যাবে, অনার চেঞ্জ হয়ে যাবে, অথবা অন্য কোনো প্যারামিটারস চেঞ্জ হয়ে যাবে, তখনই শুধুমাত্র সে আপনাকে ইনফরমেশন আপডেট করবে, তা বাদে সে আপডেট করবে না। সো ওএসপিএফ হ্যাভ অল অফ দোজ ফিচার্স। ওকে, অ্যান্ড ওএসপিএফ use SPF algorithm. Okay, OSPF use SPF, just a minute, just give me one moment. Hello. Okay, so let's start again. Okay, so OSPF use SPF algorithm. So SPF stands for what? SPF stands for short path fast. Okay, short path fast algorithm. এটা OSPF use করে। Okay, now OSPF কিভাবে তার টপোলজিটাকে, টোটাল টপোলজিটাকে চিনে রাখে? লেটস স্টার্ট। আপাতত চিন্তা করেন যে এটুকু পোর্শন নাই, শুধুমাত্র এই তিনটা রাউটার কমিউনিকেশন করবে। ওকে, শুধুমাত্র এই তিনটা রাউটার কমিউনিকেশন করবে। লেটস সি এই তিনটা রাউটার কিভাবে কমিউনিকেশন করে। লেট মি টেক প্ল্যান। ওকে, সো দিস ইজ দ্য নেটওয়ার্ক। সো আমি চাই যে আমার নেটওয়ার্কের দিস রাউটার and this router will communicate with each other. এই তিনটা রাউটার একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে through the protocol using the OSPF. So OSPF তাহলে কি করে, যে প্রতিটা রাউটারের, প্রতিটা নেটওয়ার্কের ইনফরমেশন জানে। সো এই ব্রাঞ্চ 1 কার কার ইনফরমেশন জানবে? এর ইনফরমেশন জানবে, এর ইনফরমেশন জানবে। ব্রাঞ্চ 2 এর ইনফরমেশন জানবে, এর ইনফরমেশন জানবে। ব্রাঞ্চ 3 এর ইনফরমেশন জানবে, এর ইনফরমেশন জানবে। সো সবাই সবার ইনফরমেশন জানবে থ্রু ওএসপিএফ, এবং সবার কাছে সবার ইনফরমেশন থাকবে।
আপনার নেটওয়ার্কে যতগুলো নোড আছে মানে যতগুলো ডেস্টিনেশনে যাওয়া পসিবল, ওএসপিএফ টোটাল ডেস্টিনেশনের ইনফরমেশন গুলো জানবে। ওকে, সো লেটস সি হাউ অ্যাকচুয়ালি ওএসপিএফ ওয়ার্ক। সো ওএসপিএফ বেসিক্যালি দুই ভাবে করা হয়। One is called single area OSPF, OSPF area type. One is single area OSPF, another one is multi-area OSPF. সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কি এবং মাল্টি এরিয়া ওএসপিএফ কি এটা আমরা একটু একটু পরে আমরা এটা দেখব। এখন আমরা দেখি যে ওএসপিএফ আসলে কিভাবে তাদের ইনফরমেশন গুলা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করে। সো প্রতিটা রাউটারের একটা নির্দিষ্ট ইনফরমেশন তার কাছে থাকে। উই কল্ড ইট এলএসএ ইনফরমেশন। উই কল্ড ইট এলএসএ ইনফরমেশন। LSA information. Okay, so LSA stands for link state acknowledgement message. LSA stands for link state acknowledgement message. প্রতিটা রাউটারের এই এলএসএ ইনফরমেশনটা থাকে প্রতিটা রাউটারের কাছে। সো এই এলএসএ ইনফরমেশনের মধ্যে কি কি থাকে? এই এলএসএ ইনফরমেশনের মধ্যে থাকে তার রাউটার আইডি, তার যদি কোনো অথেন্টিকেশন পাসওয়ার্ড থাকে তার সাথে কানেক্ট হওয়ার এই ধরনের পাসওয়ার্ড, অথবা তার ইন্টারফেসের পোর্ট স্পিড কি, মানে কি ব্যান্ডউইথে সে এখন কানেক্ট আছে, এই বেসিক কিছু ইনফরমেশন তার মধ্যে থাকে। তার ফ্ল্যাগ। সো এত ডিটেলস আমাদের সিসিএনএ তে জানা মানে সিসিএনএ তে আমাদের লাগবে না যে রাউটারের এলএস এর মধ্যে কি কি প্যারামিটারস থাকে। সো জাস্ট ইউ নিড টু নো দ্যাট প্রতিটা রাউটারের একটা নির্দিষ্ট ইনফরমেশন থাকে। উই কল্ড ইট এলএসএ ইনফরমেশন, লিংক স্টেট অ্যাকনলেজমেন্ট ইনফরমেশন। এবং প্রতিটা রাউটার এই এলএসএ ইনফরমেশন গুলো বিল্ড করে তাদের একটা টেবিল বানায়। এটাকে আমরা বলি এলএসডিবি টেবিল। LSDB table. LSDB table stands for Link State Database Table. Link State Database Table. Link State Database Table. So প্রতিটা রাউটারের তার নিজস্ব লিংক স্টেট ডেটাবেস টেবিল থাকে। প্রতিটা রাউটারের ব্রাঞ্চ 1 এর থাকবে, ব্রাঞ্চ 2 থাকবে, HQ এর থাকবে। সো প্রতিটা রাউটারের লিংক স্টেট ডেটাবেস এই টেবিলটা থাকবে। এই টেবিলের আন্ডারে কি থাকবে বেসিক্যালি? এই টেবিলের আন্ডারে বেসিক্যালি থাকবে এলএসএ প্যাকেট, এলএসএ মেসেজ গুলো, এলএসএ ইনফরমেশন গুলো। সো দেয়ার ইজ এলএসএ 1, এলএসএ 2, এলএসএ 3, এলএসএ 4, এমন অনেক এলএসএ ইনফরমেশন থাকতে পারে। সো এক একটা এলএসএ ইনফরমেশন এক এক রকমের প্যারামিটারস ক্যারি করতে পারে। সো ধরেন আমি ব্রাঞ্চ 1 এর এলএসএ ইনফরমেশনের কথা চিন্তা করতেছি। সো ব্রাঞ্চ 1 এর এলএসএ ইনফরমেশনের মধ্যে থাকতে পারে রাউটার আইডি, সে রাউটারের আইডেন্টিটি নাম্বার, সো উই কল ইট RID, রাউটার আইডি থাকতে পারে। এলএসএ 2 ইনফরমেশনের মধ্যে থাকতে পারে কানেক্টেড ইন্টারফেস, ওকে। এই ইনফরমেশনের 3 এর মধ্যে থাকতে পারে যে ইন্টারফেস ব্যান্ডউইথ, দেন এর মধ্যে থাকতে পারে ফ্ল্যাগ ইনফরমেশন, তারপরে থাকতে পারে পাসওয়ার্ড, ওএসপিএফ পাসওয়ার্ড, যে কে কে আমার ওএসপিএফ এর সাথে কানেক্ট হইতে পারবে, যার যার কাছে পাসওয়ার্ড আছে সে সে কানেক্ট করতে পারবে। এমন আরো 4-5টা ইনফরমেশন থাকে। ওকে, সো এই ইনফরমেশন গুলো আসলে কন্টেন্ট করে এলএসএ। প্রতিটা ইনফরমেশন এক একটা এলএস এর মধ্যে থাকে এবং অনেকগুলো এলএসএ মিলে একটা রাউটারের কাছে এলএসডিবি একটা ডেটাবেস থাকে, লিংক স্টেট ডেটাবেস থাকে। ওকে, সো এটা রাউটার ব্রাঞ্চ 1 এর কাছেও থাকবে, ব্রাঞ্চ 2 এর কাছেও থাকবে, HQ এর কাছেও এমন এলএসডিবি ডেটাবেস টেবিল থাকবে। ক্লিয়ার? ওকে, নাও যখনই আপনি রাউটারে বলবেন যে রাউটার তুমি ওএসপিএফ মোডে অপারেট করো, ব্রাঞ্চ 1 কে যখনই বলবেন যে তুমি ওএসপিএফ মোডে অপারেট করো, সো একে যখনই ওএসপিএফ ইনেবল করে দিবেন তখনই এই রাউটারের ওএসপিএফ মেকানিজম শুরু হয়ে যায়। সো এটাকে আমরা বলি রাউটিং প্রোটোকল মেসেজেস। যখনই আপনি রাউটারে কোনো একটা রাউটারে বলবেন যে রাউটার ওএসপিএফ ইনেবল,
রাউটারে ওএসপিএফটাকে ইনেবল করবেন, তখনই একটা রাউটার তার রাউটিং প্রোটোকল মেসেজ এক্সচেঞ্জ করা শুরু করে। রাউটিং প্রোটোকল মেসেজেস ফর ওএসপিএফ, যে আমি আরেকটা রাউটারের সাথে যে কানেক্ট হব, আরেকটা রাউটারের সাথে আমি কিভাবে কানেক্ট হব। সো একে যখনই বললেন যে তুমি ওএসপিএফ অপারেট করো, তখন ওর কাজ কি, যে ওর নেইবার কে কে আছে, যে আমার প্রতিবেশী কে কে আছে যারা ওএসপিএফ প্রোটোকলটা রান করতেছে, এইটা হচ্ছে তার ফার্স্ট কাজ। যখন কোন একটা রাউটারে ওএসপিএফ ইনেবল করে দিবেন, ওই রাউটারের প্রথম কাজ হচ্ছে যে তার প্রতিবেশী কোন কোন রাউটারের মধ্যে ওএসপিএফ রানিং, সেই রাউটারগুলোকে খুঁজে বের করা। সো এই রাউটারে যখন ওএসপিএফ ইনেবল করবেন, তখন ও তার প্রতিবেশী রাউটারদেরকে খুঁজতে বের হয়ে পড়বে এবং প্রতিবেশী রাউটারদের সাথে পেয়ার হইতে চাইবে। পেয়ার মানে সংযুক্ত হইতে চাইবে ওএসপিএফ এর মাধ্যমে। ধরেন আমি বললাম যে ব্রাঞ্চ 1 এবং এইচকিউ এর মধ্যে ওএসপিএফ। সো ব্রাঞ্চ 1 এইচকিউ কে কোয়েরি করবে যে এই এইচকিউ তুমি কি ওএসপিএফ রান করতেছো, আর এইচকিউ ব্রাঞ্চ 1 কে কোয়েরি করবে যে এই ব্রাঞ্চ 1 তুমি কি ওএসপিএফ রান করতেছো। যদি দুইজনেরই সম্মতি থাকে যে ইয়েস আমি ওএসপিএফ রান করতেছি, তখন তারা পেয়ার হয়ে যাবে, ওএসপিএফ পেয়ার। দ্যাটস মিন তারা নিজেদের মধ্যে প্যাকেট এক্সচেঞ্জ করতে পারবে, নিজেদের মধ্যে প্যাকেট এক্সচেঞ্জ করতে পারবে। ওকে, সো এই যে কোয়েরি করার জন্য, এই কোয়েরি করাটাকে আমরা বলতেছি প্রোটোকল মেসেজেস। প্রোটোকল মেসেজেস, যে ওএসপিএফ পেয়ার কিভাবে হবে, তারা কি কি মেসেজ এক্সচেঞ্জ করার মাধ্যমে তারা পেয়ার হবে, কি কি তথ্য তাদের লাগবে। সো ফার্স্ট যে প্যাকেটটা বলা হয় হ্যালো মেসেজ, হ্যালো প্যাকেট। ফার্স্ট যে প্যাকেটটা এটাকে বলা হয় হ্যালো প্যাকেট। সেকেন্ড যে প্যাকেটটা এটাকে বলা হয় ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট। ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট, shortly known as DBDP। এই শর্ট নাম দেওয়ার এটার দরকার নেই, এটা আসলে কোথাও পপুলার না। ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট। Okay, third is the link state request. I will explain those packets. Fourth is link state update, and fifth is link state acknowledge. Link state acknowledge. Okay, let's see how actually those 5 packets work. Suppose আমরা এখন চিন্তা করি ব্রাঞ্চ 1 এবং এইচকিউ তারা ওএসপিএফ পেয়ার করবে। সো ব্রাঞ্চ 1 এবং এইচকিউ যখন ওএসপিএফ পেয়ার করবে, তখন ব্রাঞ্চ 1, ধরেন প্রথম স্টেটটা ব্রাঞ্চ 1 থেকে শুরু হচ্ছে। সো ব্রাঞ্চ 1 এইচকিউ কে কোয়েরি করবে যে হেই, আই এম এ ওএসপিএফ ইনেবল রাউটার, আর ইউ ওএসপিএফ ইনেবল রাউটার। ব্রাঞ্চ 1 এইচকিউ কে জিজ্ঞাসা করবে যে আমি ওএসপিএফ এ অপারেট করতেছি, তুমিও কি ওএসপিএফ এ অপারেট করতেছো। এটা হচ্ছে তাদের প্রথম প্যাকেট এক্সচেঞ্জ করার জন্য। এইচকিউ যদি ওএসপিএফ এ অপারেট না করে, তাহলে তো এই প্যাকেটটা তখনই ড্রপ হয়ে যাবে। এইচকিউ এই প্যাকেটটার কোনো ফিডব্যাক দিবে না, ইট উইল ড্রপ অটোমেটিকলি। বাট এইচকিউ যদি ওএসপিএফ এ অপারেট করে, তখন সেও একটা ব্রাঞ্চ 1 কে হ্যালো প্যাকেট পাঠাবে যে হেই ব্রাঞ্চ 1, আই এম অপারেটিং অন ওএসপিএফ, আর ইউ অপারেটিং অন ওএসপিএফ। যে ব্রাঞ্চ 1 আমি ওএসপিএফ এ অপারেট করতেছি, তুমিও কি ওএসপিএফ এ অপারেট করতেছো। ইটস কল হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ। It's called hello packet exchange. Clear? So this is the first packet exchange. যে কনফার্ম হওয়া যে আমি ওএসপিএফ, তুমিও কি ওএসপিএফ। যদি বলে যে হ্যাঁ আমিও ওএসপিএফ, আচ্ছা ঠিক আছে, এর পরের কথা তারপরে হবে, আগে আমি কনফার্ম হইলাম যে তুমিও ওএসপিএফ এ আসো। ওকে, সো দিস ইজ দ্য হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ। নেক্সট দে কাম টু দ্য ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট। যদি তাদের হ্যালো প্যাসেজ সাকসেসফুল হয়, দেন তারা ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট এক্সচেঞ্জ করতে চলে যায়।
ব্রাঞ্চ 1 HQ কে কোয়েরি করে যে হেই HQ, তুমি তোমার ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেটটা, সরি কোয়েরি করে না, ব্রাঞ্চ 1 তার নিজের ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেটটা HQ কে দিয়ে দেয়। ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট কোনটা? The LSDB table. Database description packet is basically the LSDB table. It's basically the LSDB, link state database table. Okay, database table. So যেহেতু আমি এই যে বলছিলাম যে লিংক স্টেট ডেটাবেজের মধ্যে সব ইনফরমেশন থাকে, কানেক্টেড ইন্টারফেস, ইন্টারফেসের ব্যান্ডউইথ, বিভিন্ন ইনফরমেশন থাকে। সো হ্যালো প্যাকেট এক্সচেঞ্জ করার পর যখন ব্রাঞ্চ 1 HQ কে ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেটটা এক্সচেঞ্জ করে, ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট এক্সচেঞ্জ করা মানে হচ্ছে ব্রাঞ্চ 1 তার নিজের এলএসডিবি টেবিলটা HQ কে দিয়ে দেয়। নিজের এলএসডিবি টেবিলটা সে HQ কে দিয়ে দেয় এবং HQ তার নিজের এলএসডিবি টেবিলটা ব্রাঞ্চ 1 কে দিয়ে দেয়। বোঝা গেছে? এটাকে বলা হয় ডেটাবেস ডেসক্রিপশন প্যাকেট এক্সচেঞ্জ। ডেটাবেস ডেসক্রিপশন, ডেটাবেজের ডেসক্রিপশন প্যাকেট এক্সচেঞ্জ, নাম থেকে বোঝা যাইতেছে তার একটা ডেটাবেজ আছে, তার একটা নির্দিষ্ট ডেসক্রিপশন আছে, মানে মিনিংফুল ডেটাবেজ, এটার ইনফরমেশনটা সে শেয়ার করে। সো দুইটা রাউটারই দুইজনের ইনফরমেশন শেয়ার করে। তো এখন দেখেন ব্রাঞ্চ 1 এর কাছে HQ এর ডেটাবেজ আছে, আবার নিজের ডেটাবেজ আছে, আবার HQ এর কাছে ব্রাঞ্চ 1 এর ডেটাবেজ আছে এবং নিজের ডেটাবেজ আছে। আচ্ছা, সো ধরেন এখন ব্রাঞ্চ 1 এর ডেটাবেজ এটা, সো ব্রাঞ্চ 1 ডেটাবেজ সাপোজ এখন এটা, যে এখানে আছে 1 2 5 6, ওকে, সাপোজ দোজ আর দ্য আরবিট্রারি নাম্বারস, এন্ড HQ এর ডেটাবেজ প্যাকেট এটা HQDB, suppose the packet is suppose 3 1 then 2 2 then 3 then 4. Okay, so those are the database description. So এর ডেটাবেজ এ পাবে, এর ডেটাবেজ এ পাবে, সো দুইজনের কাছে দুইজনের ডেটাবেজ থাকবে। সো এই প্যাকেটটা এক্সচেঞ্জ সাকসেসফুলি। দেন তারা চেক করে যে ব্রাঞ্চ 1 তখন চেক করবে যে HQ এর কোন কোন ইনফরমেশনটা তার সাথে ম্যাচ করে। সি 1 এখানে আছে, এখানে আছে, সো দোজ আর ম্যাচ। 2 এখানে আছে, এখানে আছে, সো দোজ আর ম্যাচ। বাট 3 এবং 4 তার কাছে নাই। 3 এবং 4 তার কাছে নাই। HQ কি চেক করবে? 1 আছে, 1 আছে, বাট 5 এবং 6 তার কাছে নাই। ক্লিয়ার? সো এটাকে বলে ডেটাবেস ডেসক্রিপশন ক্রস চেক। সো প্রতিটা রাউটার যখনই তারা ডেটাবেস ডেসক্রিপশন মেসেজ পায় অন্য কোনো রাউটারের কাছ থেকে, তারা এই ডেটাবেস ডেসক্রিপশনটাকে চেক করে, ক্রস চেক করে যে কোন কোন ইনফরমেশন আমার কাছে আছে এবং কোন কোনগুলো নাই। যেই ইনফরমেশন গুলো নাই সেই ইনফরমেশন গুলোর জন্য তারা রিকোয়েস্ট পাঠায় যে হেই HQ, আমার কাছে তো 3 এবং 4 এর ইনফরমেশন নাই, তুমি কি এর ইনফরমেশনটা আমাকে একটু দিতে পারবা? সে একটা রিকোয়েস্ট পাঠায় কার কাছে? HQ এর কাছে। এটাকে বলা হয় লিংক স্টেট রিকোয়েস্ট প্যাকেট। এটাকে বলা হয় লিংক স্টেট রিকোয়েস্ট প্যাকেট। যেই ডেটাবেস ডেসক্রিপশনটা সে রিসিভ করলো সেই ডেটাবেস ডেসক্রিপশনের মধ্যে যেই ইনফরমেশন গুলা, মানে যেই এলএসএ ইনফরমেশন গুলা তার জানা নেই, যে এলএসএ ইনফরমেশন গুলো তার জানা নেই, সেই এলএসএ ইনফরমেশন গুলোর জন্য সে কোয়েরি করে, সেই এলএসএ ইনফরমেশন গুলোর জন্য সে রিকোয়েস্ট পাঠায়। যেমন ব্রাঞ্চ 1 এর কাছে 3 এবং 4 নাই, সো ব্রাঞ্চ 1 লিংক স্টেট রিকোয়েস্ট করবে কার কার জন্য? 3 এবং 4 এর জন্য। এবং HQ এর কাছে 5 এবং 6 নাই, সো HQ লিংক স্টেট রিকোয়েস্ট করবে কার জন্য? 5 এবং 6 এর জন্য। তো এটাকে বলা হয় লিংক স্টেট রিকোয়েস্ট প্যাকেট। After the link state request packet, they come with the link state update packet. যখন ব্রাঞ্চ 1 রিকোয়েস্টটা পাই HQ এর থেকে যে আমার 5 এবং 6 এর ইনফরমেশন রাখবে, তখন ব্রাঞ্চ 1 তাকে এই 5 এবং 6 এর ইনফরমেশনটা ইন্ডিভিজুয়ালি প্রোভাইড করে। So it will have the 5th and 6th information, and branch 1 will have 3rd and 4th information from HQ.
যে যাকে যে রিকোয়েস্টটা করে সেই রিকোয়েস্ট অনুসারে তারা সেই আপডেটটা পাঠায়, এটাকে বলা হয় লিঙ্ক স্টেট আপডেট। সো জিনিসটা অনেকটা এমন, ধরেন যে আপনি ঢাকা থেকে বরিশাল যাওয়ার রাস্তা জানেন, আর আমি ঢাকা থেকে খুলনা যাওয়ার রাস্তা জানি। এখন আপনার আপনার সাথে আমি যখন কথা বললাম, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে বা আপনি কি কোন রুটটা চিনেন, আপনি বললেন যে আপনি ঢাকা থেকে বরিশাল যাওয়ার রুটটা চিনেন, আমি কিন্তু এটা চিনি না। এবং আমি বললাম যে ঠিক আছে, আমাকে আপনি ঢাকা থেকে বরিশাল যাওয়ার রুটটা বলে দেন, বা ওই রুটটার কাছে আমি কিভাবে যাব, ইনফরমেশনটা আমাকে পাঠান। যেহেতু আমি এটা চিনি না, তখন আপনি আমাকে ঢাকা থেকে বরিশাল যাওয়ার রুটের ইনফরমেশনটা দিবেন। সো আমি এটা আমার নিজের ম্যাপে তখন অ্যাড করব। ক্লিয়ার? সো এই যে আপনাকে আমি যে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন স্যার কোন রুট। ইয়াপ। স্যার আমরা যে ডাটাবেজ গুলো আপডেট করবো এটা কি সিস্টেম থেকে অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিবে নাকি অটো সিস্টেম ইঞ্জিনিয়ার অটো যিনি থাকবে? ওএসপিএফ, জাস্ট আপনাকে বলতে হবে রাউটার ওএসপিএফ এ অপারেট করো, এই প্রসেসগুলো অটো হবে। অটো। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা। জি স্যার। আমরা জাস্ট ডিপটা একটু বোঝার চেষ্টা করতেছি যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, বাট কনফিগারেশনে এসব কিচ্ছু করা লাগবে না, ইউ জাস্ট নিড টু ইনেবল ওএসপিএফ, এই প্রসেস অটোমেটিকলি হবে। এই জন্যই তো এটা অটোনোমাস সিস্টেম রাউটিং। এখানে যদি কোনো কিছু ম্যানুয়ালি করা লাগতো তাহলে এটা অটোনোমাস কেমনে হইলো? ওকে, সো দ্যাটস দ্য থিং, লিঙ্ক স্টেট আপডেট। আপনি যখন তাকে আপনার ইনফরমেশনটা আমাকে দিবেন, তখনই ওটা আমি যে আপডেট করে নিলাম আমার কাছে, এটাকে বলা হয় লিঙ্ক স্টেট আপডেট। এবং আপডেট পাওয়ার পর আমি আপনাকে একটা থ্যাংক ইউ দিব, যে হেই এইচকিউ, থ্যাংক ইউ তোমার ইনফরমেশনটা পাঠানোর জন্য। সেটাকেই বলা হয় লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। এটাকেই বলা হয় লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট। নাও লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্টটা কেন লাগে? থ্যাংক ইউ না দিলে কি প্রবলেম হতো? থ্যাংক ইউ না দিলে এইচকিউ বুঝতো না যে আপনি ওই ইনফরমেশনটা রিসিভ করতেছেন কি করেন নাই, ইনফরমেশনটা হারায় গেল নাকি যায় নাই। অনেক প্রোটোকল এমন আছে যে অ্যাকনলেজমেন্ট মেসেজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না পাইলে আবার পাঠায়, আবার ওই রিকোয়েস্টটা পাঠায়। Okay, এই জন্য অ্যাকনলেজমেন্ট মেসেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট সাম অফ দ্য কেসেস। সো ওএসপিএফ অ্যাকনলেজমেন্ট মেসেজ ইউজ করে। সো দোজ আর দ্য 5 প্যাকেটস, যেভাবে এই টোটাল নেটওয়ার্কের ইনফরমেশন তারা কমিউনিকেট করে একজন আরেকজনের কাছ থেকে নিয়ে নেয়। এই টোটাল নেটওয়ার্কের ইনফরমেশন তারা কমিউনিকেট করে একজন আরেকজনের কাছ থেকে নিয়ে নেয়। সো দিস ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লকস অফ দোজ ইনফরমেশন। ওকে, সো দোজ আর দ্য 5 প্যাকেটস। এই 5টা প্যাকেট এক্সচেঞ্জ করার মাধ্যমে তারা বেসিক্যালি সব রাউটার সবার ইনফরমেশন সবাই জেনে যায়। সি, এইচকিউ ব্রাঞ্চ 2 এর সাথে যখন কমিউনিকেট করবে, ব্রাঞ্চ 2 এর ইনফরমেশন গুলো জেনে যাবে। নাও ব্রাঞ্চ 2 এর ইনফরমেশন ব্রাঞ্চ 1 কিভাবে জানবে? যখনই এইচকিউ জানবে, তখন কি এইচকিউ তার ডাটাবেজে এটা আপডেট করবে ব্রাঞ্চ 2 এর ইনফরমেশন গুলো। এগুলো তো ব্রাঞ্চ 1 এর কাছে নাই। তখন ব্রাঞ্চ 1 কি বলবে যে এই আমার কাছে তো ব্রাঞ্চ 2 এর ইনফরমেশন নাই, কিন্তু তোমার ডাটাবেজে তো দেখতেছি তুমি ব্রাঞ্চ 2 কে চিনো, তাহলে তুমি আমাকে ব্রাঞ্চ 2 এর ইনফরমেশন গুলো শেয়ার করো। তখন এইচকিউ কি করবে? লিঙ্ক স্টেট আপডেট পাঠাবে। ব্রাঞ্চ 2 এর যে ইনফরমেশন গুলো সে চিনে, এই ইনফরমেশন গুলো নিয়ে তাকে একটা আপডেট মেসেজ পাঠাবে। তাহলে ব্রাঞ্চ 1 তখন ওই আপডেটটা পেয়ে কি হবে? সে অটোমেটিকলি নিজের ডেটাবেজ আবার আপডেট করে নেবে, যে এই ব্রাঞ্চ 2 এর কাছে যদি আমার কোনো প্যাকেট যেতে চাই, এই ইনফরমেশন আমার জানা দরকার। তো সে সেভাবে তাকে আপডেট করে নেবে। সো এইভাবে টোটাল নেটওয়ার্কটা এস্টাবলিশড হয় এই ডেটাবেজ এক্সচেঞ্জের মাধ্যমে, এবং এই মেসেজগুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে টোটাল নেটওয়ার্কটা এস্টাবলিশড হয়। ক্লিয়ার? না, এই টোটাল নেটওয়ার্কটা এস্টাবলিশড হয়ে ওএসপিএফ 3 ধরনের ডেটাবেস ক্রিয়েট করে। ওএসপিএফ 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 3 ধরনের ডেটাবেস ক্রিয়েট করে। একটা ডেটাবেসকে বলা হয় অ্যাডজাসেন্সি টেবিল। অ্যাডজাসেন্সি টেবিল। So this is the neighbor database. Neighbor database. I will explain it. Then the second table is called the link state database. Link state database. So this is the topology table.
This is the neighbor table, and this is the database. And finally, the forwarding database. স্যার স্যার তাহলে যে বিডিআইএস কানেক্টিভিটি কি স্যার ওএসপিএফ প্রোটোকল ফলো করে স্যার আমাদের বাংলাদেশে যেটা নট লাইক দ্যাট, তারা ডিফারেন্ট প্রোটোকল ফলো করতে পারে, এমনই যে ওএসপিএফ প্রোটোকল ফলো করতে হবে তা না। Okay, so see those database. So first যে ডেটাবেসটা ওএসপিএফ ক্রিয়েট করে এটাকে বলা হয় অ্যাডজাসেন্সি ডেটাবেস অর নেইবার টেবিল। ওএসপিএফ এর ভাষায় এটাকে বলে অ্যাডজাসেন্সি ডেটাবেস, রিমেম্বার। বাট ইজিলি মনে রাখার জন্য আপনি মনে রাখতে পারেন নেইবার টেবিল হিসেবে। বাট ওএসপিএফ এ কোনো টার্ম নাই নেইবার টেবিল নামে। ওএসপিএফ এ এভরিথিং ইজ ডেটাবেস। ওকে, আচ্ছা। সো নেইবার টেবিলটা কি? অ্যাডজাসেন্সি ডেটাবেসের মধ্যে কি থাকে? তার নিজস্ব নেইবারের ইনফরমেশন। নেইবার মানে কি? প্রতিবেশী। দ্যাটস মিন সহজভাবে যদি বুঝাইতে চাই, তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে লিঙ্কগুলো আছে তাদের ইনফরমেশনগুলো কোথায় থাকবে? অ্যাডজাসেন্সি ডেটাবেসের মধ্যে। ব্রাঞ্চ 1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো থাকবে তার নেইবার টেবিলের মধ্যে। যেমন ব্রাঞ্চ 1 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড কে? এইচকিউ। সো এই এইচকিউ এর ইনফরমেশনটা থাকবে নেইবার টেবিলের মধ্যে। ক্লিয়ার? ওকে, নাও লিংক স্টেট ডেটাবেস। লিংক স্টেট ডেটাবেস কে আমরা বলি টপোলজি টেবিল। টপোলজি টেবিল মানে হইতেছে হোল ম্যাপ, টোটাল ম্যাপটা। দ্যাটস মিন এখানে আমার এইচকিউ এর সাথে কানেক্টিভিটির ইনফরমেশনটা থাকবে, ব্রাঞ্চ 1 এর সাথে কানেক্টিভিটির ইনফরমেশনটা থাকবে, আমার যতগুলা ইনফরমেশন আছে আমার টোটাল নেটওয়ার্কে সব ইনফরমেশন আমার লিংক স্টেট ডেটাবেসের মধ্যে থাকবে, which is my link state database table actually. So this is the LSDB table. ক্লিয়ার? সো এখানে কি থাকবে? আমার টোটাল ডেটাবেসটা থাকবে। নাও টোটাল ডেটাবেসে এমন হইতে পারে যে ঢাকা থেকে, ধরেন ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য 4টা রাস্তা। এই 4টা রাস্তার ইনফরমেশনই কোথায় থাকবে? টপোলজি টেবিলে অথবা লিংক স্টেট ডেটাবেসে। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য 4টা রাস্তা, এই 4টা রাস্তার ইনফরমেশন কোথায় থাকবে? লিংক স্টেট ডেটাবেস টেবিলে। বাট 4টা রাস্তার মধ্যে কোনটা বেস্ট রাস্তা, এই ইনফরমেশনটা থাকবে ফরওয়ার্ডিং টেবিলের মধ্যে। ক্লিয়ার? 4টা রাস্তার মধ্যে এখন কোনটা বেস্ট রাস্তা, বেস্ট রাস্তা সে কিভাবে চুজ করবে 4টা রাস্তার মধ্যে? রিমেম্বার দ্য এসপিএফ অ্যালগরিদম, যেটা ইউজ করে সে বেস্ট পাথ চুজ করে। সো এসপিএফ অ্যালগরিদম ইজ এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সো দেয়ার আর মেনি ট্রি ফর্মুলা। ওকে, দেয়ার আর সাম হায়ারার্কি ট্রি মডেলস, ওই মডেলগুলো ফলো করে সে বেস্ট পাথটা চুজ করে। সো এই 4টা রাস্তার মধ্যে যেটা বেস্ট পাথ এখন চিটাগাঙ্গে যাওয়ার জন্য, সেই বেস্ট রাস্তাটার ইনফরমেশন, ধরেন এটা বেস্ট রাস্তা রুট 2। সো এই রুট 2 এর ইনফরমেশনটা থাকবে ফরওয়ার্ডিং টেবিলে। সো যখন ব্রাঞ্চ 1 ঢাকা থেকে চিটাগাং যাইতে চাবে তখন সে কোন টেবিলটা ফলো করবে? অনলি দ্য ফরওয়ার্ডিং টেবিল। অনলি দ্য ফরওয়ার্ডিং টেবিল। ফরওয়ার্ডিং টেবিলে যার ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশন অনুসারে সে ডেস্টিনেশনে ট্রাভেল করবে। এখন ধরেন যে ব্রাঞ্চ 2 প্রাইমারি ছিল ফরওয়ার্ডিং টেবিলে, কোনো কারণে ব্রাঞ্চ 2 ডাউন। সো ব্রাঞ্চ 2 তে আর হ্যালো প্যাকেট পাঠায় পাচ্ছে না সে। সো সাথে সাথে কি করবে? ব্রাঞ্চ 2 চেঞ্জ করবে। কোথা থেকে? ফরওয়ার্ডিং টেবিল থেকে সাথে সাথে চেঞ্জ করে দিবে। চেঞ্জ করে আবার সে রিক্যালকুলেট করবে অল অফ দোজ। আবার সে রিক্যালকুলেট করবে, রিক্যালকুলেট করে আবার বেস্ট পাথটা চুজ করবে। সো দিস ইজ দ্য ওএসপিএফ প্রসেস। So what's the difference between OSPF and EIGRP? EIGRP doesn't recalculate. It always have a secondary path. First pathটা কোনো কারণে ডাউন হয়ে গেলে সেকেন্ড পাথটা সাথে সাথে ফার্স্ট পাথ হয়ে যায়। It doesn't take any time for recalculating the total network. Okay, that's why EIGRP is little advanced than OSPF. Okay, so এই তিনটা টেবিল বোঝা গেছে? Is there any confusion on these 3 tables and the packet types? Anyone? Any confusion?
Okay, so this is the process. কনফিউশন বলুন। স্যার কনফিউশন ছিল না, একটা জিনিস জানার ছিল, যেহেতু আমাদের এটা হ্যাঁ হ্যাঁ নাই আমাদের এই টপিকে। স্যার আমরা যে ডায়াগ্রামটা থেকে জানতে চাচ্ছিলাম যে ওএসপিএফ আর বিজিপির মধ্যে আসলে কি ধরনের পার্থক্যটা থাকে স্যার? বিজিপি আসলে কোন প্রোটোকলটা ইউজ করা হয় বা কোন নেটওয়ার্কটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি? ওএসপিএফ না এই যে বিজিপি বললাম স্যার। যে হ্যাঁ হ্যাঁ ওএসপিএফ টা একটা সিঙ্গেল এরিয়া আইডি থাকে হুম, ওএসপিএফ এর জি সিঙ্গেল স্যার। এরিয়া আইডি। ওকে, জি বিজিপি ডিফারেন্ট এরিয়া আইডিতে থাকতে পারে। ধরেন চিন্তা করেন আপনার এই নেটওয়ার্কটা ওএসপিএফ এ রান করতেছে, এখন আমার এইদিকে আরেকটা নেটওয়ার্ক আছে। ওকে, চিন্তা করেন এই নেটওয়ার্কটা ওএসপিএফ এ রান করে, এই নেটওয়ার্কটা এইচজিআরপি রান করে। জি স্যার। নাও ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ দিস নেটওয়ার্ক। কিভাবে কানেক্ট হবেন? আপনি কি কম্প্রোমাইজ করবেন আপনার ওএসপিএফ, অথবা এ কম্প্রোমাইজ করবে এর এজিআরপি? they will you guys will not compromise each other network, right? So that's why এখানে যদি আপনার মাল্টিপল লিংক থাকে, ধরেন এখানে দুইটা রাস্তা আছে যাওয়ার জন্য, একটা যদি সিঙ্গেল রাস্তা দিয়ে কানেক্ট করেন তাহলে তো ইউ ডোন্ট নিড বিজিপি। হুম, যদি সিঙ্গেল রাস্তা থাকে তাহলে তো স্ট্যাটিক রাউটিং ইজ এনাফ। বাট জি যদি আপনার মাল্টিপল রুট থাকে তখন কি আপনার বেস্ট পাথ চুজ করার একটা অপশন আছে, ইজন্ট ইট? জি স্যার। জি তো স্যার। বেস্ট পাথ চুজ করার জন্য এই জন্য বিজেপি কি করে যে ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করে, ডিফারেন্ট প্রোটোকলকে কানেক্ট করে। সো বিজিপি অ্যাপ্লাই করার জন্য ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর এ বিজিপি আইডি টু ইউর আইএসপি। সো আপনার আইএসপি আপনাকে একটা বিজিপি আইডি দেয়, ধরেন ইউ উইল গেট দ্যাট বিজিপি আইডি 22229। আপনার আইএসপির আরেকটা বিজিপি আইডি থাকবে, সাপোজ দিস ইজ 1118। সো দেন এটা কি ইউনিক থাকে স্যার? it's unique, BGP ID is unique. Then using this BGP ID you can share your network, এবং এখানে দুইটা পাথের ইনফরমেশনই দিয়ে দিবেন। সো যখন যেটা বেস্ট পাথ থাকবে সেটা দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড হবে। ক্লিয়ার? জি স্যার, বুঝতে দ্যাটস পারলাম। হাউ বিজিপি ওয়ার্কস। সো বিজিপির মধ্যেও দুই ধরনের ভাগ আছে, একটাকে বলা হয় আইবিজিপি আর একটাকে বলা হয় ইবিজিপি। আইবিজিপি যেটা, সেটা ইন্টারনাল নেটওয়ার্কের জন্য। যেমন দিস ইজ মাই ইন্টারনাল নেটওয়ার্ক। এক্সটার্নাল নেটওয়ার্ক কতটুকু আমার, এইচকিউ থেকে আইএসপি, এটুকু আমার এক্সটার্নাল নেটওয়ার্ক, মানে আমার বাইরে যাচ্ছে আমার নেটওয়ার্কটা এই পোর্শনে। ইন্টারনাল নেটওয়ার্ক এটা আমার আমার নিজের অর্গানাইজেশনের নেটওয়ার্ক, সো এটাকে আমি বলি ইন্টারনাল নেটওয়ার্ক। সো এখানে যে এক্সাম্পলটা আমরা দেখলাম এটা আমরা এক্সটার্নাল নেটওয়ার্কের জন্য দেখলাম, দ্যাটস মিন ইবিজিপি। ইবিজি। ইন্টারনাল নেটওয়ার্কের জন্য দেয়ার ইজ আইবিজিপি। জি স্যার। ওকে, জি তো কখনো স্যার। যদি সিসিএনপি করেন then you will get to know the details of this BGP. স্যার একটা জিনিস জানার ছিল লাস্ট স্যার, Yep. বিজিপি নিয়ে। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। যে একটা ডিস্টেন্স ভ্যালু থাকে যে বিজিপিতে, হ্যাঁ 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 আইবিজি বিজিপি, এইটা আসলে কাজ কি বা এটা কিভাবে করে? ডিস্টেন্স, ওটাকে তো আসলে ডিস্টেন্স ভ্যালু বলা হয় না, ওটাকে বলা হয় বিজিপি আইডি নাম্বার। ও আচ্ছা। ওকে, ওটাকে ডিস্টেন্স ভ্যালু বলা হয় না, ওই আইডি নাম্বারটা দিয়ে আপনারা একজন আরেকজনের সাথে বিজিপি পেয়ার হন। যেমন আপনি যখন বিজিপি কনফিগার করবেন তখন আপনি বলবেন যে আপনার পার্টনারের বিজিপি আইডি নাম্বার কত। সো দিস ইজ 118। তো আপনার এখান থেকে রাউট হবে 118 এর দিকে, এবং আপনার পার্টনার আপনার আইডির এগেনস্টে রাউট করবে। ওকে, ও আচ্ছা, জি আইবিজিপির জি স্যার। ক্ষেত্রে ডিসটেন্স নাম্বারটা আছে। ওকে, সো বিজিপি যেহেতু লিংক স্টেট বিজিবি প্রোটোকল। নাম্বারটা কি অটোই হয় নাকি এটা মানে নিজেরা দেওয়া যায়? না 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 না, এটা অটো না, দিস ইজ এ ইউনিক নাম্বার, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ফর দিস। স্যার ইউনিক বলতে কি প্রত্যেকটা আইএসপি জন্য ইউনিক থাকে নাকি? প্রতিটা অর্গানাইজেশনের জন্য একটা বিজিপি নাম্বার থাকে। আপনি যদি বিজিপি প্রোটোকল রান করতে চান দেন ইউ উইল গেট আ বিজিপি নাম্বার। স্যার এইটা পাবে কিভাবে, মানে এই এই প্রোটোকল নাম্বার এই এই বিষয়টা একটু আপনার আর আইএসপি, একটু জানতে আপনার আইএসপি কাছে অ্যাপ্লাই করলে আপনার আইএসপি আপনাকে এটা ব্যবস্থা করে দেবে। এটা কি বাংলাদেশি আইএসপি গুলোও কি এই হ্যাঁ সেম হ্যাঁ জিনিস হ্যাঁ দেয়? হ্যাঁ আচ্ছা। দেয়, কোনো প্রবলেম নেই। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো let's forward for the configuration part. So those are the details of OSPF. So OSPF এ এই থিওরিটার এইটুকুই আমাদের থিওরি আমাদের জানা প্রয়োজন ইন দ্য CCNA লেভেল। দেন আপনারা যদি আরো ফার্দার স্টাডি করেন
নেটওয়ার্কিং নিয়ে, দেন ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট ওএসপিএফ। ওএসপিএফ ইজ নট এ শর্ট প্রোটোকল। এটা যতটা সিম্পলি আমি দেখাইলাম, এটা আসলে এতটা সিম্পলি কাজ করে না। দেয়ার আর ম্যানি ফাংশনালিটিস অফ ওএসপিএফ। ও, আই ফরগট টু শো ইউ ওয়ান থিং। There is a one concept called DRBDR. Okay, designated router and non-designated router. Okay, DRBDR. এই ফোন আমাকে পাগল করে দেবে। Okay, so there is a concept of OSPF. We call it DR, stands for designated router. Designated router, and there is another called BDR. We called it backup designated router. And I forgot to show you the single area OSPF, multi area OSPF also. আচ্ছা, what is DRBDR? আমি আগে এটা দেখাইনি। সাপোজ এই লাইনটাও কানেক্টেড, ওকে, এই ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 এখান দিয়ে কানেক্টেড। আচ্ছা, এখন চিন্তা করেন কোন একটা টপোলজি আপডেট হইলো, ধরেন এই লিংকটা ডাউন, তাহলে কি হবে? এইচকিউ একটা আপডেট পাঠাবে, যেহেতু ওএসপিএফ আপডেট মেসেজ পাঠাই সবার কাছে পিরিয়ডিক্যালি না, অনলি টপোলজি চেঞ্জ হইলে। সো এখানে টপোলজি একটা চেঞ্জ হইছে, সো ও আপডেট মেসেজ পাঠাবে কাকে কাকে? একে পাঠাবে, আবার একে পাঠাবে। তখন কি ব্রাঞ্চ 2 তার এলএসডিবি টেবিল চেঞ্জ করবে, ব্রাঞ্চ 1 ও তার এলএসডিবি টেবিল চেঞ্জ করবে, ইজন্ট ইট? সো তারাও কি আপডেট হইলো না তাদের এলএসডিবি টেবিল? সো তারাও তো আপডেট মেসেজ পাঠাবে। সো ব্রাঞ্চ 1 কাকে কাকে আপডেট মেসেজ পাঠাবে? একে পাঠাবে, আবার একে পাঠাবে। ব্রাঞ্চ 2 ও তো চেঞ্জ হইছে, ব্রাঞ্চ 2 একে পাঠাবে, একে পাঠাবে। সো এই যে আপডেট মেসেজের একটা সিলসিলা চলতে থাকবে এই জায়গায়, লাইক দ্য ব্রডকাস্ট সিস্টেম, রিমেম্বার? সো এখানে রাউটিং এর একটা মানে লুপ ক্রিয়েট হয়ে যায় আপডেট প্যাকেটের, যে সবাই সবাইকে আপডেট পাঠাচ্ছে, কারণ সবাই তো চেঞ্জ হচ্ছে, সবার এলএসডিবি টেবিল চেঞ্জ হচ্ছে, সেই একটার জন্য চেঞ্জ হচ্ছে, বাট সবারটা চেঞ্জ হইতেছে। কারণ ওএসপিএফ এর প্রাইমারি রুলস কি, যে কোনো একটা তাদের এলএসডিবি টেবিল আপডেট হইলেই তার নেইবারকে রিপ্লাই পাঠাইতে হবে যে আমার এখানে এটা আপডেট হয়েছে। তো যখনই এটা ডাউন হয়ে গেছে, এর এলএসডিবি টেবিল চেঞ্জ হয়েছে, এর চেঞ্জ হওয়া মানে কি ও আপডেট পাঠাইছে একে একে। সো ও যখনই আপডেট পাঠাইছে, ও নিজের এলএসডিবি টেবিল চেঞ্জ করছে। সো ওর এখন দায়িত্ব কি, ও যেহেতু নিজের এলএসডিবি টেবিল চেঞ্জ করছে, ও আপডেট পাঠাবে, আবার এরও চেঞ্জ হয়েছে, এও আপডেট পাঠাবে, আবার এর কাছে যখন এটা আবার আপডেটটা আসবে, তখন ও আবার নিজের থেকে চেঞ্জ হবে, যেহেতু ব্রাঞ্চ 2 তাকে আপডেট পাঠাইছে, আবার ব্রাঞ্চ 1 ও আপডেট পাঠাইছে, ও চেঞ্জ হয়ে আবার পাঠাবে। সো ইটস এ লুপ। ওকে, সো এই লুপ থেকে বাঁচার জন্য ওএসপিএফ have invent new protocol that called DR and BDR. DR stands for designated router and BDR stands for backup designated router. So what is DR? OSPF ইলেকশন প্রসেসের মাধ্যমে, রিমেম্বার দ্য এসটিপি প্রসেস, সো ওএসপিএফ এর একটা ইলেকশন প্রসেস আছে। ইলেকশন প্রসেসটা তারা কিভাবে করে? রাউটার আইডি দিয়ে। সো হোয়াট ইজ রাউটার আইডি? সো রাউটার আইডি ইজ এ ইউনিক আইডেন্টিটি নাম্বার, লাইক IPv4 অ্যাড্রেস। আমরা যেভাবে IPv4 অ্যাড্রেস করি, সো রাউটার আইডি ইটসেলফ ইজ এ 32-bit অ্যাড্রেসিং সিস্টেম ডটেড ডেসিমেল পয়েন্ট দিয়ে। সো রাউটার আইডি ইটস এ ডটেড ডেসিমেল লাইক IPv4 টাইপ অ্যাড্রেসিং নাম্বার। সো প্রতিটা রাউটারের একটা রাউটার আইডি থাকে। সো ধরেন আমি এই রাউটার আইডির এই ব্রাঞ্চ 1 এর রাউটার আইডি কনফিগার করলাম 1.1.1.1, এর রাউটার আইডি কনফিগার করলাম 1.1.1.2, এর রাউটার আইডি কনফিগার করলাম 1.1.1.3। সো যার রাউটার আইডি ছোট সে থাকবে হইতেছে ডিআর অথবা ডেজিগনেটেড রাউটার, এবং যার রাউটার আইডি এর থেকে ছোট সে থাকবে বিডিআর। আচ্ছা, এখন যদি রাউটার আইডি আমি কনফিগার না করি, তাহলে সব থেকে ছোট যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা তার সাথে কনফিগার থাকবে, সব থেকে ছোট যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা তার সাথে কনফিগার থাকবে, সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে সে তার বাই ডিফল্ট রাউটার আইডি হিসেবে ধরে নেবে। সব থেকে ছোট যেই নেটওয়ার্কটা তার সাথে কনফিগার থাকবে, সেই নেটওয়ার্কটাকে সে বাই ডিফল্ট তার রাউটার আইডি হিসেবে ধরে নেবে। রিমেম্বার? ওকে, সো এখন তাহলে ডিআর এর কাজ কি? ধরেন এখন এই লিংকটা, লাস্টের কথাটা আরেকবার বলেন। আচ্ছা, ধরেন আমি রাউটার আইডি তাকে কনফিগার করে দিই নাই ম্যানুয়ালি রাউটার আইডি কনফিগার করা যায় ওএসপিএফ এর মধ্যে, ধরেন আমি কনফিগার করে দিইনি, তাহলে এখন রাউটার আইডি কি থাকবে?
রাউটার কি ডিআর বিডিআর ছাড়া কাজ করবে? ওএসপিএফ ডিআর বিডিআর ছাড়া কাজ করে না। আচ্ছা, সো রাউটার আইডি তার কি থাকবে? রাউটার আইডি তার সেটা হবে যেটা তার সব থেকে স্মলেস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। ধরেন ব্রাঞ্চ ওয়ানের সাথে যে কানেক্টেড যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটার তো একটা আইডি নাম্বার আছে। ধরেন সাপোজ 172.16, হ্যাঁ 1.1, এই অ্যাড্রেসটাকেই সে তার রাউটার আইডি হিসেবে চিহ্নিত করে নেবে। সব থেকে ছোট যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা থাকবে অ্যালফাবেটিক্যালি, সেই অ্যাড্রেসটাকেই সে তার রাউটার আইডি হিসেবে চিহ্নিত করে নেবে। ওকে, আচ্ছা, নাও হোয়াটস দ্য ওয়ার্ক অফ ডিআর অর বিডিআর? সো ডিআর কি কাজ করে? ধরেন এই ব্রাঞ্চ ওয়ান হচ্ছে আমার ডিআর, এই ব্রাঞ্চ ওয়ান আমার ডিআর। সো এই লিঙ্কটা ডাউন হয়েছে, এই লিঙ্কটা ডাউন হওয়ার সাথে সাথে যার যে কোনো ইনফরমেশন যদি চেঞ্জ হয়, যার যে কোনো এলএসডিবি টেবিল যদি চেঞ্জ হয়, সে এই ইনফরমেশনটা সবার আগে পাঠায় কাকে? ডিআর কে, অন্য কাউকে পাঠাবে না। শুধু কাকে পাঠাবে? ডিআর কে। অথবা অন্য কেউ যদি পায়ও সে এটা ইগনোর করবে। অন্য কেউ যদি পায় ডিআর বাদে, এটাকে সে ইগনোর করবে, শুধু ডিআর এই মেসেজটাকে রিসিভ করবে। সো দেন ডিআর তার নিজের এলএসডিবি টেবিল সবার আগে চেঞ্জ করবে, আপডেট করবে। সো ডিআর এর এলএসডিবি টেবিল আপডেট হওয়ার পর ডিআর তখন সবাইকে জানান দিবে যে এই নেটওয়ার্কে ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে, তোমরা এটা আপডেট করে নাও। ডিআর এর কাছ থেকে শুধুমাত্র যে ইনফরমেশনটা আসবে, ওই ইনফরমেশনটার উপরে বেস করে সবাই তার এলএসডিবি টেবিল চেঞ্জ করবে। অন্য কারোর কাছ থেকে আসলে এলএসডিবি টেবিল চেঞ্জ করবেন, ওই প্যাকেটটাকে ইগনোর করে দিবে। ক্লিয়ার? সো নেটওয়ার্কের যে কোনো জায়গায় কোনো ইনফরমেশন যদি চেঞ্জ হয়, এই ইনফরমেশনটা সবার আগে পৌঁছায় ডিআর এর কাছে। ডিআর তারপরে নিজের ইনফরমেশনটাকে আপডেট করে সবাইকে জানান দেয় যে হে নেটওয়ার্কে ইনফরমেশনটা চেঞ্জ হয়েছে, তোমরা সবাই চেঞ্জ করো। দ্যাটস দ্য ওয়ার্ক অফ ডিআর, ডিআর অ্যান্ড বিডিআর। সো ডিআর যদি কোনো কারণে ডাউন হয়ে যায় বা ডিআরই যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন বিডিআর কাজ করে ব্যাকআপ হিসেবে। ওকে, সো দ্যাটস দ্য ওয়ার্ক অফ ডিআর অ্যান্ড বিডিআর। ক্লিয়ার? ডিআর অ্যান্ড বিডিআর কনসেপ্ট? জি স্যার। Okay. আচ্ছা, now let's see what is single area OSPF and multi area OSPF. তো সিঙ্গেল এরিয়া ওএসপিএফ, চিন্তা করেন সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এ এই যে টেবিলটা দেখাইলাম টপোলজি টেবিল, বিশাল টপোলজি টেবিল হয়ে যাবে না? এখন যদি আপনাকে বলা হয় যে হেই, আপনি ঢাকা থেকে কানাডাতে কিভাবে আমি বাই রোডে যাব এটা খুঁজে বের করেন, তো এটা তো আপনার জন্য একটা নাইটমেয়ারস, রাইট? আপনি ঢাকা থেকে কানাডা পর্যন্ত বাই রোডে যাবেন, কিভাবে খুঁজে বের করতে হবে আপনাকে এটা, এটা তো আপনার জন্য ইম্পসিবল। বাট ইউ হ্যাভ এভরি, আপনাকে সব ইনফরমেশন দিয়ে দেওয়া হলো যে ঢাকা বাংলাদেশের বাইরে কিভাবে যাবে, এশিয়ার বাইরে কিভাবে যাবে, আর এক মহাদেশে কিভাবে যাবে, সব ইনফরমেশন আপনাকে দেওয়া। বাট তারপর আপনি যে ক্যালকুলেশনটা করবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে গেলে বেস্ট হবে, এমন তো না যে যে কোনো রাস্তা দিয়ে দিলেই হইলো, আমাকে কি বেস্ট রুটটা চুজ করতে হবে। সো আপনার কাছে যদি অনেক বড় ম্যাপ থাকে ডেস্টিনেশনে ট্রাভেল করার জন্য, সো এত বড় ম্যাপে আমার ইনফরমেশন বের করাটা আমার জন্য একটু কষ্টকর, ইম্পসিবল না বাট কষ্টকর, ইজন্ট ইট? সো যখন অনেক বড় টপোলজি হয়ে যায়, লাইক ধরেন 20টা 25টা নেটওয়ার্ক, 50টা রাউটার, 50টার বেশি রাউটার আপনার ব্রাঞ্চ নেটওয়ার্কে আছে, 50টার বেশি রাউটার যখন আপনার ব্রাঞ্চ নেটওয়ার্কে থাকবে, তখন এই 50টার রাউটারের এলএসডিবি টেবিল, মানে এটা একটা পুরো ডিকশনারির মতো হয়ে যাবে, কয়েকশো পেজ এলএসডিবি টেবিল থাকবে। তো এত বড় রাউটিং টেবিল থেকে বেস্ট পাথটা চুজ করা, এরপরে বেস্ট পাথ চুজ করার পর কোনো কারণে যদি ওই পাথটা ফেল করে আবার রিক্যালকুলেশন করা, ইটস এ নাইটমেয়ার জব ফর ওএসপিএফ। So that's why OSPF have come with the multi-area OSPF. Multi-area OSPF কি বলে যে আমরা এরিয়াকে ভাগ করব, ধরেন এই দুইটা রাউটার নিয়ে একটা এরিয়া, এই দুইটা রাউটার নিয়ে একটা এরিয়া, হ্যাঁ এখানে আরো দুইটা রাউটার আছে, এই দুইটা রাউটার নিয়ে একটা এরিয়া। সো এই এরিয়ার যতটুকু এলএসডিবি টেবিল এই এরিয়ার মধ্যে থাকবে, এই এরিয়া যতটুকু এলএসডিবি টেবিল এই এরিয়ার মধ্যে থাকবে, এই এরিয়া যতটুকু ওএসপিএফ টেবিল এই এরিয়ার মধ্যেই থাকবে। ওকে, এখন তাহলে ঢাকা থেকে কানাডা যাওয়ার জন্য, ঢাকা থেকে বাংলাদেশ পর্যন্ত বের হওয়ার জন্য আপনার কাজ, এরপর বাংলাদেশ থেকে এশিয়া মহাদেশ বের হওয়ার জন্য আরেকজনের কাজ,
এশিয়া থেকে আরেক মহাদেশে যাওয়ার জন্য আরেকজনের কাজ, ওই মহাদেশ থেকে কানাডাতে যাওয়ার জন্য আরেকজনের কাজ। ওই যে কাজটা আমি ডিভাইড করে দিলাম 5 জন মানুষের মধ্যে, ম্যাপটাকে ছোট করে দিলাম, যে সবার ম্যাপ ছোট ছোট, এখন তোমরা রিসার্চ করো, সবার জন্য ইজি। সো দ্যাটস দ্য বেনিফিট অফ মাল্টি এরিয়া ওএসপিএফ, যেখানে ডেটাবেসটাকে ছোট করে আনা হয়, যেটা প্রসেসিং টাইম কম লাগে, ওএসপিএফ আরো ফাস্টার কাজ করতে পারে। ওকে, সো মাল্টি এরিয়া ওএসপিএফ দ্যার ইজ এ রুল। তো মাল্টি এরিয়া ওএসপিএফ এ একটা কমন এরিয়া টাইপ থাকে, এটাকে বলি আমরা এরিয়া জিরো অর ব্যাকবোন এরিয়া। সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এ একটাই এরিয়া থাকে, এটাকে আমরা বলি এরিয়া জিরো অথবা ব্যাকবোন এরিয়া। এরিয়া জিরো অথবা ব্যাকবোন এরিয়া, সিঙ্গেল এরিয়া ওএসপিএফ নামেই সিঙ্গেল, মানে একটা মাত্র এরিয়া, এই এরিয়াটার নাম হচ্ছে ব্যাকবোন এরিয়া। তো সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এ একটা এরিয়া টাইপ থাকে, এরিয়াকে বলা হয় ব্যাকবোন এরিয়া, ডোন্ট ফরগেট ইট। মাল্টি এরিয়া ওএসপিএফ এ 3 ধরনের এরিয়া টাইপ আছে, ব্যাকবোন এরিয়া এন্ড আদার্স এরিয়া। 2 ধরনের এরিয়া টাইপ, ব্যাকবোন এরিয়া এবং আদার্স এরিয়া। ওকে, মানে এখানে ধরেন এরিয়া 1 হইতে পারে, এরিয়া 20 হইতে পারে, ইট কুড বি এনিথিং, বাট সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এ অনলি ওয়ান এরিয়া উইচ ইজ এরিয়া জিরো। ওকে, আচ্ছা, এরিয়া জিরোতে অথবা ব্যাকবোন এরিয়াতে যে রাউটার গুলো থাকবে, এরিয়া জিরোতে যে রাউটার গুলো থাকবে এগুলাকে আমরা বলি হইতেছে ব্যাকবোন এরিয়া রাউটার, ব্যাকবোন এরিয়া রাউটার, ব্যাকবোন এরিয়া রাউটার। এইগুলো আপনার সিসিএনএ তে নাই, আমি এক্সট্রা পড়াচ্ছি বিকজ মাল্টি এরিয়া টপিকটাই সিসিএনএ তে নাই, সো ইটস এ এক্সট্রা নলেজ ফর ইউ। ওকে, একটু জানাটা প্রয়োজন আমার মনে হয়। সো এরিয়া জিরোতে অথবা ব্যাকবোন এরিয়াতে যে রাউটার গুলো থাকবে এগুলোকে বলা হয় ব্যাকবোন এরিয়া রাউটার। আচ্ছা, নাও দুইটা এরিয়ার মধ্যে যে রাউটার গুলো কানেক্টিভিটি দেয়, ধরেন এরিয়া 1 এবং এরিয়া 0 কানেক্ট হবে। তো এরিয়া 1 এর তো সব রাউটার এরিয়া 0 তে কানেক্ট হবে না, একটা রাউটার কানেক্ট হবে যেটা দুইটা এরিয়ার ইনফরমেশন শেয়ার করবে। সো এই রাউটারটাকে বলা হয় হইতেছে এরিয়া বর্ডার রাউটার, এবিআর, এরিয়া বর্ডার রাউটার। এরিয়া বর্ডার রাউটার ডিফারেন্ট এরিয়া থেকে ব্যাকবোন এরিয়াতে কানেক্ট করে। মাল্টি এরিয়া ওএসপিএফ এ কখনোই এমন হবে না, ধরেন এখানে আরেকটা এরিয়া আছে, এই এরিয়াটা এরিয়া 100, সো এই এরিয়া 100 যদি আপনি এরিয়া 1 এর সাথে কানেক্ট করেন, দিস এরিয়া 100 উইল নট ওয়ার্ক। প্রতিটা এরিয়াকে কোন না কোনো ভাবে ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড থাকতে হবে, প্রতিটা এরিয়াকে কোনো না কোনো ভাবে ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড থাকতে হবে। ও ডিফারেন্ট এরিয়ার সাথে কানেক্টেড হয়ে ওএসপিএফ এ কমিউনিকেট করতে পারবে না, ইটস এ ওএসপিএফ প্রোটোকল। কানেক্ট হওয়ার অনেক অনেক নিয়ম কানুন আছে, এগুলো আমাদের এখন আমরা না শিখি। সো যে কোনো ডিফারেন্ট এরিয়ার যদি আমার ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্ট হয়, যেই রাউটার দিয়ে কানেক্ট হবে এটাকে আমরা বলবো এরিয়া বর্ডার রাউটার অর এবিআর। ক্লিয়ার? নাও ধরেন এখানে আমার আরেকটা নেটওয়ার্ক আছে, এটা আমার স্ট্যাটিক রাউটিং দিয়ে কানেক্টেড। সো এর আমার রাউটার আছে, এটা আমার এটা রাউটারের সাথে কানেক্ট হইতে পারে। সো এটা কি ডিফারেন্ট রাউটিং প্রোটোকল থেকে এসেছে। সো এটাকে আমরা বলি অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, এএসবিআর, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, এএসবিআর, যেটা ওএসপিএফ বাদে অন্য কোনো রাউটিং প্রোটোকলের সাথে ওএসপিএফ কে কানেক্ট করে। ওই রাউটারটাকে আমরা বলি অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, ওই রাউটারটাকে আমরা বলি অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। সো আমরা 3টা রাউটার সম্পর্কে শিখলাম, একটা ব্যাকবোন এরিয়া রাউটার, তারপরে এরিয়া বর্ডার রাউটার এবং অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। এই প্রশ্নগুলো খুবই কমনলি আপনারা ফেস করবেন বিভিন্ন জায়গায়, হোয়াট আর দোজ, what is this router, that's why I am giving this information to you. Okay, so that's the multi-area OSPF. So let's go for the configuration. If you have any question in the multi-area OSPF and single area OSPF, you can ask. Multi-area OSPF এবং single area OSPF এর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন।
Okay, so let's go for the configuration now. I hope the theory is clear to everyone. So that's all for the theory part. So we will only learn the single area OSPF in the CCNA. Okay, let's go for the configuration then. Suppose I have a network in here 11.11.11.0/30. I have a network in here 12.12.12.0/30. I have a network here 172.16.1.10/25. I have a network here 172.16.1.0/24. ওকে, আর কোথায় নেটওয়ার্ক দেবো? এখানে একটা নেটওয়ার্ক দিই 172.16 15.0/24। গুগলের নেটওয়ার্কটাও জানি, এখানে ধরেন 183.96.96.52.0/30। এটা আমরা নেটওয়ার্কের আইপি। ধরেন আমরা ইনফরমেশনটা এখানে দিলাম। আমরা ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটাকে গেটওয়ে হিসেবে ইউজ করব এবং অন্য যে কোনো অ্যাড্রেস হোস্ট আইপি হইতে পারে। আমরা আইএসপিটাকে আগে কনফিগার করে নিই। হোস্টগুলোর আইপি একটু দিয়ে ফেলি। 172.16.10.2 10.1 ফার্স্ট ইউজেবল আইপিটা আমরা গেটওয়ে হিসেবে দিলাম। এখানেও ফার্স্ট ইউজেবল আইপিটা গেটওয়ে হিসেবে দিলাম। এখানেও ফার্স্ট ইউজেবল আইপিটা আমরা গেটওয়ে হিসেবে দিলাম। এখন আমার কাজ কি? নেটওয়ার্কগুলোকে আপ করা। বুঝি না আপনার কথা ঠিক। স্যার সরি, আসলে আমি বলছি যে আজকে স্ক্রিনে আমার ছোট ছোট মনে হচ্ছে স্যার, একদম খুব কাছে গিয়ে দেখা লাগছে। ইন ছোট মনে হচ্ছে আপনার স্পটলাইটটা, there is a option called focus. See, জি। focus on share content, এটাকে অন করেন তাহলে দেখতে পাবেন। ওকে। আর একটু জুম করলাম আপনাদের জন্য। ওকে, সো আমার প্রথম কাজ কি? সবগুলা নেটওয়ার্ক কানেক্টিভিটি আগে অ্যাক্টিভ করা, তারপর আমরা রাউটিং অ্যাপ্লাই করব। আমার প্রথম কাজ হচ্ছে সবগুলা নেটওয়ার্ক কানেক্টিভিটি আগে আমি অন করব। সো লেটস স্টার্ট উইথ দ্য ব্রাঞ্চ 1. So I'm going to branch 1, go to the CLI, go to no, enable, config terminal. Suppose the host name is branch 1. So the interface is FA0/0. So IP address 172.16.1.1.255.255.255.0. একই সাথে IPv6টাও দেখাই। Suppose this network is 2001.211 ABC A clone / or this network is 2001.211 ABC B clone /64 2001, মানে OSPF ভার্সন 6টাও একই সাথে দেখাইতে চাচ্ছি। 211 E clone /
10 ধরেন এটার আইপি 2001 211 ABC, ইটস এ র্যান্ডম আইপি। গুগলের আসলে IPv6 অ্যাড্রেসটা আমার ঠিক খেয়াল নাই। ABC 1 ক্লোন 1, এই জন্য আমি একটা র্যান্ডম দিলাম। 2001 211 ABC, then 1 clone 2, and I have to also give the link interface. Suppose this is 2001 211 series ABC C. Suppose this is D clone /64 001 211 ABC E, আমি সিকোয়েন্স রাখতেছি আর কি 64, এক্সামে এমন সিকোয়েন্স আইব না 001 E F 60. Okay, now to কাজ বাদ I have to give the desktop IP address 2001 211 ABC C A clone 1 64 2. This is B clone 1 64 B clone 2. This is C clone 1 64 C clone 2. Okay, host IP address দেওয়া শেষ। Now go for the device configuration. So IPv4 address টা add করলাম, IPv6 টা add করি। IPv6 address which is 2001 211 ABC A clone 2/64 because third usable IP address টা আমি gateway হিসেবে দিছিলাম, that's why. So IPv6 address add করে দিলাম। Now as the interface is off, I have to active the interface. So I am applying no shutdown. So the interface is active, then exit. So see, there is another interface S0/3/0. So interface SE0/3/0. Then the IP address, suppose 11.11.11.2. So আমি এই interface add করলাম number 2, and the subnet mask is this, and IPv6 address is 2001 211 ABC E clone 2/64. Then on আমি দুইটা ইন্টারফেসেই আইপি অ্যাড্রেস অ্যাড করে দিলাম এখানে। সো আমার এই রাউটারের কাজ মোটামুটি শেষ। Now I'll go to branch 2, go to CLI. আমি জাস্ট আইপি অ্যাড্রেস গুলো অ্যাড করতেছি। Config terminal. So I'll apply the host name, which is branch 2. Then I will go to the interface FA0/1 this time. Then IP address, which is 172.16.10.1 255.255.255.128, and IPv6 address 2001 211 ABC B clone 2/64. Then no shutdown. Okay, then exit. তারপরে এই ইন্টারফেসটাতে আইপি অ্যাড করব, which is SE0/3/1. So interface SE0/3/1. Then IP address, the address is 12.12.12.255.255.255.252. Then IPv6 address, which is 2001 211 ABC F
f clone 2/64, then have to apply no shutdown, then have to apply exit. So our branch 2 এর কাজও শেষ. Now I will go for the HQ. So let's go for the HQ. So no. So enable config terminal. The host name is SQ. So এখানে আমার চারটা ইন্টারফেস 1 2 3 4টা ইন্টারফেস। তো আমি প্রথমে fs0/0 টাকে করি, ইন্টারফেস fs0/0. So IP address, see the address, this is 172.16.15.2 255.25, sorry, 15.1 255.255.255.0. Then IPv6 address 2001.211 ABC C clone 1 sorry 2/64, and no shutdown. So I have applied this address. Then I will apply the address on SE0/1/0. That's mean this interface branch 1 এর দিকে যেটা আছে, so interface SE0/1/0. So IP address 11.11.11.1, যেহেতু ওই পাশে আমি 2 দিছি, 255.255.255.252. Then IPv6 address, which is 2001.211 ABC E clone 1/64. IPv6 address দিয়ে দিলাম. Then no shutdown. So this interface is up. Now what I have to do, I have to apply this interface, which is SE1/1. So interface SE0/1/1. So IP address 12.12.12.1 255.255.255.255. Then IPv6 address, which is 2001.211, then ABC, then F, then clone 1, sorry, F clone 1/64. Okay, hit enter. So apply no shutdown. So interface active হয়ে গেল. Now I will active this interface, the ISP. So ISP এটা আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত আমরা OSPF এর কমিউনিকেশনটা দেখে নিই। সো আমি এখানে সবগুলা নেটওয়ার্ককে আমি আপ করে রেখে এসেছি, মানে অ্যাক্টিভ করে রাখছি। তো সবগুলা নেটওয়ার্ক এখানে অ্যাক্টিভ। সো ব্রাঞ্চ 1 এর নেটওয়ার্ক ব্রাঞ্চ 1 এর সাথে অ্যাক্টিভ, 2 এরটা 2 এর সাথে অ্যাক্টিভ, 3 এরটা 3 এর সাথে অ্যাক্টিভ। Now I have to apply the IPv6 unicast routing. Without the unicast routing, the IPv6 will not work. So IPv6 unicast routing. So I have to apply all the unicast routing to the routers. So IPv6 unicast routing, and here also IPv6 unicast, sorry, IP6 unicast routing. Okay, that's so now let's see the routing table first. So if I go to exit and apply show IP route connected, if I apply the command show IP route connected, see, তাহলে আমি কি কি দেখতে পারি যে আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে ইন্টারফেস গুলো ডাইরেক্টলি, দ্যাটস মিন এই ইন্টারফেসটা কানেক্টেড, এই ইন্টারফেসটা কানেক্টেড, এই দুটো ইন্টারফেস কানেক্টেড, মানে এই দুটো নেটওয়ার্ক কানেক্টেড, রাইট? 11 নেটওয়ার্ক কানেক্টেড এবং 1.0 নেটওয়ার্ক কানেক্টেড। সো আমি এই দুটো নেটওয়ার্ককে ইনফরমেশন দেখতে পাচ্ছি যে কোন সিরিয়াল কেবল দিয়ে কানেক্টেড, কি টাইপের ইন্টারফেস দিয়ে কানেক্টেড। ওকে, সো শো আইপি রাউট কানেক্টেড, এই কমান্ডটা দিয়ে কি কি দেখা যায় যে আমার সাথে ডাইরেক্টলি কে কে কানেক্টেড আছে। আচ্ছা, তারপরে শো আইপি ওএসপিএফ নেইবার, দ্যাটস মিন আমি যদি নেইবার টেবিল দেখতে চাই,
কোনো নেইবার টেবিল নাই, কারণ কি আমি কোনো ওএসপিএফ অ্যাপ্লাই করি নাই। আচ্ছা, এখন যদি শো আইপি রাউট এই কমান্ডটা দিই, তাহলে আমি কি দেখতে পারবো? আমার কি কোনো এখন রাউট আছে? কোনো রাউট নাই, আমার শুধু সি ফর কানেক্টেড। কানেক্টেড যে নেটওয়ার্কগুলো, ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো, সেই নেটওয়ার্কগুলোর ইনফরমেশনই আমি দেখতে পাচ্ছি, অন্য কিছুর ইনফরমেশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, সো ওএস এরিয়া কি? এটা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ যেহেতু, তাহলে এটার এরিয়া নাম্বার কত হবে? 0। সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এ এরিয়া নাম্বার অলওয়েজ 0। দ্যাটস মিন সিঙ্গেল এরিয়া ওএসপিএফ ইজ আ ফুল ব্যাকবন্ড এরিয়া। আচ্ছা, এখন একটা ওএসপিএফ আইডি থাকে, প্রতিটা নেটওয়ার্কের একটা ওএসপিএফ আইডি থাকে। সাপোজ আওয়ার ওএসপিএফ আইডি ইজ 100। সো ওএসপিএফ আইডিটা যে কোনো একটা আরবিট্রারি নাম্বার হয়, ইটস এ র্যান্ডম নাম্বার, বাট এই ওএসপিএফ আইডিটা যেটা আপনি ফিক্সড করবেন সেটা সব রাউটারের জন্য সেম থাকা লাগবে, মানে একটা এরিয়া ওএসপিএফ এ। ক্লিয়ার? একটা এরিয়া ওএসপিএফ এ ওএসপিএফ আইডি নাম্বারটা সবার জন্য সেম থাকা লাগবে। ইজ দিস ক্লিয়ার? সো ওএসপিএফ আইডিটা আপনি নিজে থেকেই নির্ধারণ করতে পারবেন যে আপনি কোন আইডি নাম্বারটা নিয়ে কাজ করতে চান। ইটস নট লাইক দ্যাট যে এটা আসলে কেউ ফিক্সড করে দেয়। আচ্ছা, সো এখন আমি স্যার আমি একটা আইডি নিলাম, দেখা যাচ্ছে যে ওইটা অন্য একটা আইএসপি নিয়ে নিছে, তখন এটার মধ্যে ইটস কনফ্লিক্ট হওয়ার ডাজন্ট ম্যাটার পসিবিলিটি আছে? বিকজ আপনার এটা ইন্টারনাল নেটওয়ার্ক, আচ্ছা আচ্ছা ওই ঠিক আছে। আইএসপির ইন্টারনাল নেটওয়ার্কের সাথে আপনার কোনো স্বাদ নেই। ওকে, লেটস সি হাউ টু কনফিগার দ্য ওএসপিএফ। সো উই উইল গো টু কনফিগার টার্মিনাল। সো ওএসপিএফ আমরা কনফিগার করি শুধুমাত্র ডাইরেক্টলি কানেক্টেড ইন্টারফেসগুলোর সাথে। আমার নেইবার কারা হবে? আমার সাথে যারা ডাইরেক্টলি কানেক্টেড তারাই তো আমার নেইবার, নাকি অন্য কেউ আমার নেইবার হবে? অবভিয়াসলি আমার সাথে যারা ডাইরেক্টলি কানেক্টেড তারাই আমার নেইবার হবে। সো আমি হ্যালো প্যাকেট, এই প্যাকেটগুলো ফর্ম করব কার সাথে? আমার নেইবারের সাথে, নাকি আমার দূরের কোনো প্রতিবেশীর সাথে যে অনেক দূরে অবস্থান করতেছে, তার সাথে তো আমার ওএসপিএফ ফর্ম করা লাগবে না, তার সাথে আমি অটোমেটিকলি ওএসপিএফ ফর্ম হয়ে যাব নেইবারের থ্রুতে। আমার কাজ কি? আমার নেইবারের কাছে ইনফরমেশন পাঠানো। আচ্ছা, আমার নেইবারের ইনফরমেশন মানে আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড কে কে, এই কমান্ডটা আমি কিভাবে দেখি? শো আইপি রাউট কানেক্টেড এই ইনফরমেশন দিয়ে না, এই ইনফরমেশনটা তো আমি গ্লোবাল কনফিগারেশন মোড থেকে এক্সিকিউট করতে পারবো না, রাইট? আমাকে প্রিভিলেজ মোড থেকে এক্সিকিউট করতে হবে। সো কোনো কনফিগারেশন যেটা প্রিভিলেজ মোডের, সেটা যদি আপনি গ্লোবাল কনফিগারেশন মোড থেকে এক্সিকিউট করতে চান, জাস্ট তার আগে ডু দিবেন। Just apply do before the before the command. If you apply do show IP route connected, see যেটা আমি প্রিভিলেজ মোডে এক্সিকিউট করছিলাম সেটা আমি গ্লোবাল কনফিগারেশন মোডে এক্সিকিউট করে পাচ্ছি এখন। So those are the two network that I have to advertise. So এই দুইটা নেটওয়ার্কে আমার কি করতে হবে? ওএসপিএফ অ্যাডভার্টাইজ করতে হবে। এই নেটওয়ার্ক গুলা দিয়ে আমি ওএসপিএফ পেয়ার হব। ওকে, আচ্ছা, সো এখন ওএসপিএফ কিভাবে কাজ করে, কনফিগার করে? রাউটার ওএসপিএফ আইডি নাম্বার হুইচ ইজ 100, আমি ওএসপিএফ এ ঢুকলাম। এখন নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ককে আমি ব্রডকাস্ট করতে চাই, মানে পেয়ার করতে চাই? সো আমি এই দুইটা নেটওয়ার্ককে পেয়ার করতে চাই। সো 11.11.11.0 স্পেস, আগে আমরা কি ইউজ করতাম? দা সাবনেট মাস্ক, রিমেম্বার? But OSPF doesn't use this subnet mask. OSPF use a new masking type that is called the wildcard mask. Wildcard mask. This is the opposite of subnet mask actually. Okay, this is very simple. Suppose /24 এর জন্য আমার সাবনেট মাস্ক কত? 255.255.255.0. So this is the subnet mask, right? So what is the wildcard mask? So total subnet mask কত হইতে পারে? This is the total subnet mask. এখান থেকে যেটা আমার সাবনেট মাস্ক সেটাকে আমার মাইনাস করতে হবে। So I have to subtract. এটাকে মাইনাস করে আমি কত পাই? 0.0.0.255. So this is the wildcard mask for /24. Okay, so যেটা আমার সাবনেট মাস্ক সেটাকে যদি আমি টোটাল যে সাবনেট মাস্ক সেটা থেকে বিয়োগ করি, তাহলে যেই ডেসিমেল নাম্বারটা পাবো দ্যাট ইজ দ্য ওয়াইল্ডকার্ড মাস্ক। ওকে, সাপোজ /30 ওয়াইল্ডকার্ড মাস্ক কত হবে? সো টোটাল সাবনেট মাস্ক কত আমার? দিস ইজ দ্য টোটাল।
/30 জন্য আমার ইয়ে কত 252 রাইট এটাকে যদি আমি মাইনাস করি তাহলে কত পাই লেটস সি পাই 000.3 isn't it suppose again /25 /25 এর জন্য কত পাই 255 255 255 255 এখান থেকে কত বিয়োগ দেব 255 255 255 128 এটাকে সাবট্রাক্ট করতে হবে ওকে এটাকে বিয়োগ দিলে কত পাই আমরা 000.127 okay so this is the wildcard bit 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 okay so OSPF wildcard mask অথবা wildcard bit এটাকে ইউজ করে not the subnet mask remember okay so I have to apply the wildcard mask of this network so এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত /30 তাহলে wildcard bit কত হবে একটু আগে ক্যালকুলেশন করছি 000.3 স্পেস এরিয়া 0 মানে কোন এরিয়ার এই নেটওয়ার্কটা সো যেহেতু সিঙ্গেল এরিয়া ওএসপিএফ সবাই এরিয়া 0 এর আন্ডারে সো এরিয়া 0 18 I am done to pair with my one network same again network 172.16.1.0/0.0.0.255 then area 0 why this for /24 okay then area 0 I am done okay then I have to apply exit শেষ আমার এই রাউটারের ওএসপিএফ কনফিগার করা এটুকুই আমার ওএসপিএফ কনফিগারেশন রাউটার ওএসপিএফ এর যে আইডি নাম্বার দেওয়া থাকবে সেই আইডি নাম্বার দেন আপনার সাথে যে ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্কের দিকে ওএসপিএফ ফর্ম করবেন এখন ধরেন আপনার কাছে এখানে 3টা ল্যান আছে আপনি মাত্র 2টা ল্যানে ওএসপিএফ করতে চান আরেকটা ল্যানে ওএসপিএফ করতে চান না তখন কি করবেন ওই নেটওয়ার্কটাকে জাস্ট এখানে অ্যাডভার্টাইজই করবেন না তাহলে ওই নেটওয়ার্কের দিকে কোনো ওএসপিএফ ফর্ম হবে না Is this clear? That's mean এখানে যাকে যেই নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করবেন শুধুমাত্র তারাই ওএসপিএফ এ পার্টিসিপেট করতে পারবে যাকে অ্যাডভার্টাইজ করবেন না সে ওএসপিএফ এ পার্টিসিপেট করতে পারবে না ওকে সো আপনি যদি মনে করেন যে আপনার কোন একটা ল্যান্ডকে প্রাইভেট রাখবেন ব্রাঞ্চ 1 এর কোন একটা ল্যান্ডকে প্রাইভেট রাখবেন অন্য ব্রাঞ্চগুলো ওই ল্যান্ড সম্পর্কে কোনো কিছু জানবে না তাহলে ওকে জাস্ট অ্যাডভার্টাইজ করবেন না ওএসপিএফ এ ইট উইল নট কমিউনিকেট বাট আমাদের টপোলজিটা যেহেতু ছোট আমরা সবাইকে অ্যাডভার্টাইজ করতেছি সো সেম কাজ আমার কি করতে হবে বাকি রাউটারগুলোতে করতে হবে সো লেটস গো টু ব্রাঞ্চ 2 so I will apply the same command here so router OSPF 100 OSPF number sorry এখানে আমার দেখতে হবে do show IP route connected কে কানেক্টেড আছে এই দুটো নেটওয়ার্ক so network 12.12.12.0.0.0.0.3 area 0 again network 172.16.10.0.0.0.127 area 0 I'm done in the OSPF see is this hard it is very simple to operate the OSPF you just need to know what are the commands কোন কমান্ডটা কেন ইউজ করতেছি আমি এটা আমি তো আপনাদের CCNA এর প্রথম দিন থেকে বলে আসতেছি CCNA is not hard you just need to remember কোন কমান্ডটা কেন ইউজ করি তাও এটা মুখস্থ করার দরকার নাই you can see using the watermark see আমি একটা watermark দিয়ে দেখাই এটা আর কত দেখাবো আপনাদের তো see রাউটার তারপরে ভুলে গেছেন কি করবেন জাস্ট give a watermark তো see you can apply BGP EIGRP OSPF RIP কোনটা অ্যাপ্লাই করতে চান OSPF so just apply OSPF আপনার মনে রাখারও দরকার নাই অ্যাকচুয়ালি কোনো কিছু you can use the watermark okay so router OSPF then OSPF ID then check করি do show IP route connected so see আমার সাথে কানেক্টেড কে এই তিনটা নেটওয়ার্ক 1 2 3 এই নেটওয়ার্কটা কি আমার OSPF এ যাবে এই 183.96.52.0 এটা তো আমার স্ট্যাটিক রাউটিং এর ইনফরমেশন সো অনেক নেটওয়ার্ক অ্যাডমিন অনেকে আমি দেখছি এক্সামে এই কাজটা করেন যেটা অন্য জায়গাকার নেটওয়ার্ক এটাতেও আপনি ওএসপিএফ এর আউট করেন সো এই কাজ করা যাবে না ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল কতটুকু এরিয়ায় আপনি ওএসপিএফ করতেছেন সি এইচকিউ এর পরে এইটুকু যে নেটওয়ার্ক আছে 183.96.50.0 এই নেটওয়ার্কটা তো আমার স্ট্যাটিক রাউটিং এর
এটাকে তো আমি ওএসপিএফ এ ব্রডকাস্ট করব না, আমি ওএসপিএফ এ ব্রডকাস্ট করব কাকে কাকে, অ্যাডভার্টাইজ করব কাকে কাকে, একে একে আর একে। So be very careful with this. Okay. So let's see the network 11 11 11 0 0 0 0 3, then area 0, then again network 12 12 12 0। See OSPF পেয়ার হওয়ার সাথে সাথেও আমাকে একটা মেসেজ দেয় যে পেয়ার হয়ে গেছি আমি। কার সাথে পেয়ার হইছি, যে 1.1 এর সাথে। 1.1 কে এখানে এতে, এই যে 11.11 এর সাথে পেয়ার হইছে, তার মানে অটোমেটিক্যালি যে অ্যাডজাসেন্সি বানায় ফেলছে প্রসেসে 1.1 এর সাথে। তো সে অলরেডি প্রসেস বানায় ফেলছে, কমান্ডটা অ্যাপ্লাই করতে দিল না। 12 12 12 0, then 0 0 0 3 area 0, then network 172.16 15.0 0 0 0 255 area 0. I'm done with my WSPF. So everything is pair with the WSPF. Everything is pair. So if I go to this router now, if I go to exit and apply show IP OSPF neighbor, so I can see my neighbor. See, I can see my neighbor. আমার neighbor কে কে OSPF এর, so আমার neighbor কে কে, this is my neighbor, this is my neighbor, and this is my neighbor. So see the two neighbor full active, কত টাইমে অ্যাক্টিভ, কোন অ্যাড্রেস দিয়ে অ্যাক্টিভ হয়েছে, কোন ইন্টারফেস দিয়ে অ্যাক্টিভ হয়েছে, এভরি ইনফরমেশন ইউ ক্যান হ্যাভ অন দিস নেইবার টেবল। এন্ড নাও সো দিস ইজ দ্য নেইবার টেবল। সো লিঙ্ক স্টেট টেবিলটা কিভাবে দেখে, শো আইপি ওএসপিএফ database. If you apply the show IP OSPF database, so this is the linked state database table basically. If you apply, so you will have the every information of your OSPF database. See OSPF router ID কত, so router ID নিয়ে নিছে দেখছেন, the smallest ID, আমি router ID কনফিগার করা দেখাবো। দেন কার কার ইনফরমেশন আছে, কোন কোন নেটওয়ার্কের কাছে আপনি যেতে পারবেন, এই যে এই নেটওয়ার্কের কাছে আপনি যেতে পারবেন, কারা কারা একে অ্যাডভার্টাইজ করছে, এরা এক অ্যাডভার্টাইজ করছে, দ্যাট ইজ এজ টাইম। সো এগুলো ওই যে এলএসএ প্যাকেটের মধ্যে থাকে, দ্যাট ইজ এ সিকোয়েন্স নাম্বার, চেকসাম, লিংক, এগুলো সব এলএসএ প্যাকেট থেকে আসে। সো এত ডিটেলস আমাদের আপাতত জানার কোনোই দরকার নেই। সো দিস ইজ দ্য ডেটাবেস টেবিল, দিস ইজ দ্য নেইবার টেবিল, এন্ড দিস ইজ দ্য রাউটিং টেবিল, শো আইপি route. This is the routing table or the forwarding table okay. So this is the forwarding table. See the O stands for OSPF. I can reach to those networks. So now if I execute ping from this PC, if I go and execute ping 172.16.1.2, I think this is the IP. If I execute ping, yep, this is the IP. So সে কমিউনিকেট করতেছে। সো সি HQ এবং ব্রাঞ্চ কমিউনিকেট করতেছে। আপনি যদি এখন চিন্তা করেন যে ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 কমিউনিকেট করবে, তাদের কি ইন্টারনাল কোনো কানেক্টিভিটি আছে, ডাইরেক্ট কানেক্টিভিটি আছে? নাই। বাট ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 কে চিনে কার মাধ্যমে? HQ এর মাধ্যমে। সি ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্য ব্রাঞ্চ 1 রাউটিং টেবিল, সো রাউটিং টেবিলে যদি ইনফরমেশন থাকে তাহলেই তাকে রিচ করা যায়, এটুকু তো এতদিনে বুঝে গেছেন। সো show IP route, if I apply the show IP route, so let's see, এই যে 10.0 নেটওয়ার্ক সে চিনছে কার মাধ্যমে? 11.1 লিংকের মাধ্যমে। ওকে, so see those third bracket information, so third bracket information, so those are called the OSPF AD value and the priority number, OSPF administrative distance. So this is the OSPF administrative distance. যার administrative distance যত কম হবে সেই রাউটিং টেবিলে তত উপরে থাকবে। And this is the priority. This is the priority. So this is the administrative distance. So administrative distance are fixed. Static routing এর জন্য administrative distance 0, OSPF এর জন্য 110, EIGRP এর জন্য maybe 35 কি 28 জানি এমন।
and the priority ওই যে SPF অ্যালগরিদম ক্যালকুলেশন করে বাই ডিফল্ট প্রায়োরিটি গুলো আসে। and এটা কি কোন লিংকের মাধ্যমে চিনছি, দিস ইজ দ্য আপ টাইম এন্ড দিস ইজ দ্য এক্সিট ইন্টারফেস সিরিয়াল পোর্ট। ওকে, সো আমি যে 10 নেটওয়ার্কে রিচ করতে পারি, সো আমি যদি এখান থেকে পিং করি এই 10 নেটওয়ার্কে আমি অবশ্যই পাবো। সো লেটস সি ইফ আই এক্সিকিউট পিং 172.160 10.2, let's see, ping work is not, see, ping is connected successfully, 80% সাকসেসফুল হয়েছে। সো এই রাউটার থেকে পিং করে পাওয়া মানে কি এপিসি থেকে অবশ্যই পাবো, যেহেতু এপিসি ডাইরেক্টলি কানেক্টেড। সো রাউটার থেকে উই ক্যান এক্সিকিউট পিং। ওকে, is this clear? The IP version 4 OSPF. Any confusion on this? I hope not. IPv6 OSPF is far more easy than IP version 4. কিভাবে? Config terminal. You don't need to worry about the network address. নেটওয়ার্ক অ্যাড্রেস কি এটা নিয়ে আপনার টেনশনই করার দরকার নেই। আপনার খালি কাজ কি ইন্টারফেসে ঢুকবেন, IPv6 OSPF 100 area 0 শেষ। ইন্টারফেস S 0/3/0 শেষ। এই রাউটারে OSPF করা শেষ। সেম এই রাউটার কোন ইন্টারফেসে OSPF-টাকে খালি ফরওয়ার্ড করবেন এটা আপনাকে বলে দিতে হয়। সো কনফিগ টার্মিনাল, সো ইন্টারফেস FA 0/0 IPv6 6 OSPF 100 area 0 শেষ। ইন্টারফেস SE 0/1/0 সেম কমান্ড শেষ। দেন ইন্টারফেস SE 0/1/0 কিসেতে ঢুকছি 0/1/1 দেন সেম কমান্ড শেষ। ওকে, সো জাস্ট আপনাকে ইন্টারফেসে বলতে হবে যে ভাই এইদিকে OSPF করো এই আইডি দিয়ে এই এরিয়াতে, ও একলাই নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট করে পাঠিয়ে দিবে আপনাকে। ওই নেটওয়ার্ক অ্যাড্রেস IPv4 এ আমরা যেমন চেক করে করে দেখতেছিলাম, এখানে ওইগুলোর কোনো তোয়াক্কাই করে না। IPv6 জাস্ট ওকে ইনেবল করে দিতে হয় যে এই রাস্তায় OSPF-টা পাঠাও, ও অটোমেটিকলি বাকি কাজগুলো করে দেয়। তো ব্রাঞ্চ 2 enable config terminal, সো কি করতে হবে ইন্টারফেস FA 0/1, সো IPv6 OSPF 100 area 0 শেষ। সো ইন্টারফেস SE 0/3/1 সেম কমান্ড শেষ। ওকে, সো অটোমেটিকলি সে এই যে অ্যাডজেসেন্সি করে ফেলছে, অটোমেটিকলি সে OSPF বানায় ফেলে। Clear? আচ্ছা, now there are some extra features of OSPF that you can configure. So if I go to the router OSPF 100 IPv4, so you can configure the passive interface. So what is passive interface? See, এই রাউটার হ্যালো প্যাকেটটা পাঠাবে কোন দিকে? এইদিকে, আবার কিন্তু সে এইদিকেও পাঠাবে, কারণ সে তো আর জানে না যে এদিকে কোনো রাউটার নাই। সে কি চিন্তা করবে যে এদিকেও তো রাউটার থাকতে পারে, বাট হ্যালো প্যাকেটটাকে এদিকে তার পাঠানোর কোনো দরকার আছে? এটা তো তার নিজস্ব ইন্টারফেস, এদিকে তো হ্যালো প্যাকেট পাঠানোর কোনো দরকার নাই, এদিকে তো OSPF এর কোয়ারি করার কোনো দরকার নাই। সো প্যাসিভ ইন্টারফেস দিয়ে যে ইন্টারফেসের নামটা বলে দিবেন, রাউটার বুঝে নিবে যে এই ইন্টারফেসের দিকে আমার OSPF এর কোয়ারি করার কোনো দরকার নাই, এটা আমার নিজস্ব ইন্টারনাল ল্যান। সো প্যাসিভ ইন্টারফেস দিয়ে ইন্টারনাল ল্যান গুলোকে আইডেন্টিফাই করা যায়। সো রাউটারের প্রসেসিং একটু নষ্ট কম হয়, কারণ এদিকে যদি আপনার OSPF এর কোয়ারি করে, OSPF এর নেইবার ফর্ম করতে যাই এদিকের সাথেও, তাহলে তো ওর একটা সময় নষ্ট হচ্ছে, ওর একটা প্রসেসিং পাওয়ার নষ্ট হচ্ছে, তাই না? সো এই যে প্যাসিভ ইন্টারফেস দিয়ে আমরা ওকে বলে দিলাম যে এদিকে তোমার কোয়ারি করতে যাওয়ার কোনো দরকার নাই, এটা তোমার নিজস্ব ল্যান। ওকে, সো ইউ ক্যান কনফিগার দ্য প্যাসিভ ইন্টারফেস। ইউ ক্যান অলসো কনফিগার দ্য রাউটার আইডি, OSPF router ID.
ওকে, সো সাপোজ আমি রাউটার আইডি দিলাম 11111, সো ও এই রাউটার আইডিটা অটোমেটিকলি কনফিগার করে নেবে। তারপরে এই যে ও এখানে বলতেছে দেখেন ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, যেহেতু রাউটার আইডি কনফিগার করছি তার মানে কি ডিআর বিডিআর ইলেকশনে চেঞ্জ হবে। ওরা তো একটা ডিআর বিডিআর ইলেকশন করে ফেলছে না, তো এখন যখন রাউটার আইডি চেঞ্জ করছি, সো রাউটার আইডি যার ছোট সেই হবে ডিআর। এই জন্য কি বলতেছে যে আবার ওএসপিএফ টাকে রিস্টার্ট দাও। তো এটা আপনি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, অটোমেটিকলি কিছু সময় পর ওএসপিএফ অটোমেটিকলি ও রিস্টার্ট নিয়ে নেয়। ওকে, আচ্ছা, দেন ইউ ক্যান কনফিগার দ্য হ্যালো টাইম এন্ড ডেট টাইম। হ্যালো টাইম এন্ড ডেট টাইম কি এখানে কনফিগার করে? ওকে, hello time date time এখানে কনফিগার করে না। You can configure the hello time and the date time in the interface. Suppose you want to go to this interface SE0/3/0 IP OSPF hello interval. So hello interval মানে যে আপনি কত সময় পর পর এখানে hello মেসেজটাকে ব্রডকাস্ট করবেন। হ্যালো মেসেজটা কিন্তু এমন না যে আপনি একবার পাঠাইলেন আর পাঠাইলেন না, আপনাকে কন্টিনিউয়াসলি পাঠাইয়ে চেক করতে হবে যে আপনার নেইবার বেঁচে আছে কি মরে গেছে। কারণ এই রাউটারটা যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে। এইচকিউ ডাউন হইলে এই ব্রাঞ্চ 2 কি ব্রাঞ্চ 1 কে কোনো আপডেট পাঠাইতে পারবে যে আমার সাথে কানেক্টিভিটি ডাউন হয়ে গেছে? এই যে কানেক্টিভিটি যে ডাউন হইছে আর একটা নেইবারের, এই আপডেটটা সে কিভাবে পাঠাবে? এই আপডেটটা তো তাকে জানতে হবে। সেই জন্য সে কন্টিনিউয়াসলি চেক করে হ্যালো ইন্টারভাল দিয়ে যে এই তুমি কি বেঁচে আছো না মরে গেছো। কিছুক্ষণ পর পরই চেক করবে এই তুমি বেঁচে আছো না মরে গেছো। সো এই হ্যালো ইন্টারভালের টাইমটা আপনি দিতে পারেন। সাপোজ হ্যালো ইন্টারভালের টাইম দিলাম আপনি 4। সো দেন IPv6 OSPF ডেথ ইন্টারভাল টাইম আছে, যে আমি যে আপনাকে বললাম যে এই তুমি বেঁচে আছো না মরে গেছো, এখন আপনি অ্যান্সার দিতেছেন না। এখন আমি কতক্ষণ অপেক্ষা করব আপনার জন্য যে আপনি কতক্ষণ অ্যান্সার দিবেন না, কতক্ষণ পর আমি আপনাকে মৃত ঘোষণা করব। তো হ্যালো ইন্টারভালের বেসিক্যালি 4 গুণ হয় ডেট ইন্টারভাল। So you can configure also the date interval. So date interval is the maximum time যার এই সময়ের মধ্যে যদি হ্যালো ইন্টারভালের রিপ্লাই না আসে তাহলে আপনি আপনার নেইবারকে মৃত ঘোষণা করে দিবেন। মৃত, যে ইউ আর ডেড, ইউ আর নো মোর। ওকে, সো দিস ইজ দ্য ডেট ইন্টারভাল এবং ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, হ্যালো ইন্টারভাল এন্ড ডেট ইন্টারভাল মাস্ট বি সেম অন বোথ দ্য ইন্টারফেস। তো আমি যে এই ইন্টারফেসে চেঞ্জ করছি এই ইন্টারফেসে আমার এখন চেঞ্জ করা লাগবে। So interface SE0/1/0 IP OSPF hello interval 4 IP OSPF date interval 16. Hello interval সবসময় 4 গুণ হয় date interval basically. Okay, so that's the thing of IP version 4 OSPF. Is this clear? Any confusion on hello interval, date interval, router ID, the passive interface? So এই চারটা এক্সট্রা ফিচার্স দেখাইছি। I hope not. Okay, now let's see that this router and this router, the HQ and ISP will communicate using static route. Suppose static route. So এটা আমি একটু কনফিগার করে ফেলি। So let's see, no enable config terminal. Okay, so interface SE0/3/0 SE0/3/1. So IP address 183.96.52 1.255.255.255 and IPv6 address 2001 sorry 2001.211 ABC D clone 1. Okay, then no shutdown এবং আরেকটা ইন্টারফেস আছে, ইন্টারফেস FA0/0 IP address 888881 হচ্ছে কেন PV6 address 2001 আইএসপির নেটওয়ার্কটাকে আমি অ্যাপ্লাই করলাম এবং আইএসপি থেকে
এই HQ এর দিকে একটা রাউট থাকবে, ধরি আমি এটা ডিফল্ট রাউট দিলাম। সো আইপি রাউট 000000000 স্পেস 183 96 52 ডট, এখানে দিছি কত 1, সো এপারে দিব আমি 2, so it's a 2 and IPv6 route clone/0 space 2001.211 ABC D clone 2। দুই দিক থেকে, এই দিক থেকে আমি এদিকে ডিফল্ট রাউট দিলাম। এখন HQ থেকেও একটা ডিফল্ট রাউট দিব। সো ইন্টারফেস SE0/3/0 IP address 183.96.52.225.255.252 and IPv6 address 2001.211 ABC C D clone 2/64 and no shutdown। এখন এদিক থেকে আমি একটা ডিফল্ট রাউট দেব। সো IP route IP route 000000000 space 183.96.52.1 and IPv6 route clone/0 2001.211 ABC D clone 1। উইথ দ্য কনফিগারেশন আমি HQ এবং ISP এর মধ্যে একটা ডিফল্ট রাউট করলাম। এখন আমি যদি HQ থেকে পিং করি, if I ping Google, let's see the ping is working or not. So ping is working, right? HQ থেকে Google এ পিং যাচ্ছে, that's mean আমি যদি এখন এখান থেকে পিং করি, if I ping here from Google, আমি HQ থেকে Google এ রিচ করতে পারতেছি, বাট আমি একটু দেখি তো ব্রাঞ্চ 2 থেকে রিচ করতে পারি কিনা। ব্রাঞ্চ 2 থেকে ডেস্টিনেশন আনরিচেবল, ব্রাঞ্চ 2 রিচ করতে পারতেছে না, কেন? কারণ ব্রাঞ্চ 2 এর কাছে, লেটস সি শো আইপি রাউট, ব্রাঞ্চ 2 এর কাছে গুগলের কোনো ইনফরমেশন আছে? ব্রাঞ্চ 2 এর কাছে কোনো গুগলের ইনফরমেশন আছে? there is no information, there is no default information, right? আচ্ছা, see one star mark credential default, that's mean এই রাউটিং টেবিলে কোনো ইনফরমেশন যদি না মিলে তাইলে কি করবে ওই প্যাকেটটাকে? ইটস কল ক্যান্ডিডেট ডিফল্ট। যদি এই রাউটিং টেবিলে কোনো ডেস্টিনেশনের সাথে না মিল পাই তাহলে ওই প্যাকেটটা কোন দিক দিয়ে ফরওয়ার্ড করবে? আচ্ছা, HQ তে দেখি কি আছে। তো IP route, so see there is a star, so this is the default, that mean HQ যদি কোনো ডিফল্ট মানে যদি কোনো নেটওয়ার্কের সাথে তার ইনফরমেশন না মিলে, মানে এগুলোর সাথে ধরেন গুগল 8.8.8.8 8.8.8.8 কি এখানে কোথাও আছে? there is no 8 network, right? but there is one candidate default network, that's mean এই নেটওয়ার্ক গুলোর সাথে যদি কোনো ইনফরমেশন না মিলে তখন বাই ডিফল্ট সেই দিক দিয়ে তাকে রাউট করবে। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য ডিফল্ট রাউট, যে সবার উদ্দেশ্যে রাউট, যে সবার দিকে এইদিকে নেটওয়ার্ক যাবে। সো এইদিকে যদি কোনো নেটওয়ার্ক না মিলে তখন সে ক্যান্ডিডেট ডিফল্ট এই ইনফরমেশনের দিকে যাবে, এটা হইতেছে এর নিয়ম। আচ্ছা, তো এখন এই নেটওয়ার্ক গুলা ব্রাঞ্চ 1 এবং ব্রাঞ্চ 2 কিভাবে গুগলের সাথে কানেক্টিভিটি করবে? ওরা তো OSPF রান করতেছে। সো OSPF এর একটা স্পেশাল ফিচারস আছে, এটাকে আমরা বলি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। সো কনফিগ টার্মিনাল, if we go to router OSPF 100 and apply default information originate, default information originate এই কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে এই রাউটারের OSPF টেবিলে যারা যারা আছে, দ্যাটস মিন এ এ এ এ এ এ সবাই এই ডিফল্ট ইনফরমেশনের দিকে ট্রাফিক ফরওয়ার্ড করতে পারবে, সবাই এই ডিফল্ট ইনফরমেশনের দিকে ট্রাফিক
ফরওয়ার্ড করতে পারবে। এখন যদি আমি এখানে গিয়ে জাস্ট ওকে বলি আবার গুগলে পিং করো, সি এখন পিং সে পাচ্ছে। সো দিস ইজ দ্য ফিচার্স অফ ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট। জাস্ট ইউ নিড টু অ্যাপ্লাই ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, দিস ওয়ান লাইন কমান্ড। সো ম্যাক্সিমাম অর্গানাইজেশন যেটা করে যে তাদের যদি মাল্টিপল ব্রাঞ্চ রাউটার থাকে, অনলি একটা সিঙ্গেল হেডকোয়ার্টার রাউটারের সাথে তারা আইএসপি কে কানেক্ট করে এবং বাকি রাউটারের গুলা তাদের আইএসপির সাথে রাউটারের এইচকিউ এর সাথে কানেক্টেড থাকে। এইচকিউ তে জাস্ট তারা ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট এটা অ্যাপ্লাই করে দেয় যাতে বাকিগুলাও অটোমেটিক এই এইচকিউ এর থ্রুতে রাউট হয়ে নেটওয়ার্কে চলে যেতে পারে। ইজ দিস ক্লিয়ার? No confusion? ওকে, সো আমাদের আজকের ওএসপিএফ ক্লাস এত দূরই ছিল। Let's see the OSPF configuration. So the basic configuration so এগুলো আমরা বেসিক কিভাবে নাম চেঞ্জ করে, কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাড করে, those so those are the basic configuration that we have learned. Okay, to view routing table দেখার জন্য আমরা কি কমান্ড অ্যাপ্লাই করি? শো আইপি টু ভিউ কানেক্টেড নেটওয়ার্ক টেবিল। কানেক্টেড নেটওয়ার্ক টেবিল দেখার জন্য আমরা কি অ্যাপ্লাই করি? শো আইপি রাউট কানেক্টেড। আচ্ছা, দেন টু ভিউ নেইবার টেবিল, নেইবার টেবিল দেখার জন্য আমরা কি অ্যাপ্লাই করি? শো আইপি রাউট ওএসপিএফ নেইবার। and to view রাউটিং টেবিল দেখার জন্য আমরা কি অ্যাপ্লাই করি? শো আইপি রাউট কানেক্টেড। দেন আমাদের কাজ কি? ওএসপিএফ কনফিগারেশন, OSPF v2 configuration, okay, version 2. OSPF version 2 configuration. So this is the version 2 configuration. To view database table. Database table দেখার জন্য আমরা IPOSPF database এই কমান্ডটা অ্যাপ্লাই করি। আমি এখানে সব ইনফরমেশন কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা জানি কেন করছিলাম, ও v6 OSPF. So this is OSPF PF v3 configuration. V3 configuration. So V3 configuration is very easy. Then এগুলো যে V2 এর জন্য
You can configure the hello interval, you can configure the date interval. এগুলো basic. Those are the basic. Then this is the default route. Then this is the default information originate. So যে কোনো নেটওয়ার্কের সাথে আপনি যদি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট কনফিগার করতে চান, ইউ নিড টু অ্যাপ্লাই দিস। ওকে, সে এইগুলোতে আর লিখলাম না। ওকে, এগুলো সব ডিফল্ট রাউট করে, এগুলো আইপি অ্যাড করে, এগুলো নাকি উপরে তুলে দেব। এগুলো আমি একটু উপরে তুলে দিই, বেসিকের মধ্যে নিয়ে যেয়ে রাখি। দেন এখানে কি ডিফল্ট রাউট, so this is the default route configuration and default information originate configuration. Okay, so that's all for me. Is there any confusion? আমি এটা এখনই আপলোড করে দিচ্ছি। স্যার এইটা তো বুঝলাম, আমার একটু